বিশ্বকাপে অঘটন, জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, কুরাসাওকে হারিয়ে রাউন্ড অফ 32-তে আইভরি কোস্ট, মুখোমুখি তিউনেশিয়া, নেদারল্যান্ডস ও জাপান সুইডেন। চীনের গ্রেট হলে তারেক রহমানকে রাজকীয় সংবর্ধনা, প্রধানমন্ত্রী লি কিয়ং এর সঙ্গে বৈঠকে 13টি সমঝোতা সই, বেইজিংয়ে বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা বাংলাদেশের। পবিত্র আশুরা আজ, কারবালার মর্মান্তিক ঘটনা স্মরণে পুরান ঢাকার হোসেইনি দালান সহ বিভিন্ন জায়গায় মাতম। সকালে তাজিয়া মিছিলের প্রস্তুতি, আয়োজন ঘিরে কড়া নিরাপত্তা। রাজধানীর পূর্ব কাজীপাড়ায় এক সপ্তাহ ধরে পানির জন্য হাহাকার, বাসিন্দাদের দুর্ভোগ, লাইনে কারিগরি ত্রুটি, বলছে ওয়াসা। সংকট বাড়িয়েছে অবৈধ পানি বাণিজ্যের চক্র। এবং বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালুর ঘোষণায় কলকাতায় হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ীদের স্বস্তি, লোকসানের মুখে পড়া ব্যবসা ঘুরে দাঁড়ানোর আশা, ফের চাঙ্গা হবে অর্থনীতি। ভোরের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। বিশ্বকাপে অঘটনের জন্ম দিল ইকুয়েডর। ই গ্রুপে শেষ ম্যাচে পিছিয়ে পড়েও চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে 2-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 32-তে জায়গা করে নিয়েছে লাতিন অঞ্চলের দেশটি। জার্মানদের বিপক্ষে ইতিহাসে এটিই তাদের প্রথম জয়, আর 20 বছর পর নকআউট পর্বে ওঠে ইকুয়েডর। একই গ্রুপে কুরাসাওয়ের বিপক্ষে 2-0 গোলের জয় পেয়েছে আইভরি কোস্ট। গ্যালারি থেকে ডাগআউট, কোচ ফুটবলারদের চোখেও কান্না। চোখের এই জল হতাশা নয়, জার্মানিকে থামিয়ে ইকুয়েডরের ইতিহাস গড়ার আনন্দ আর এবারের বিশ্বকাপের অঘটন। ম্যাচের আগে জার্মানি ছিল সবার চোখে ফেভারিট। ইকুয়েডরের বুক ভরা হতাশা, কারণ 1 হার 1 ড্রতে বিশ্বকাপের মঞ্চে ঝুলেছিল তাদের ভাগ্য। গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন, যাদের ইতিহাসে কখনোই হারাতে পারেনি দক্ষিণ আমেরিকার দেশটি। আর এই ম্যাচে হার মানেই বিদায় নিশ্চিত। ম্যাচের দ্বিতীয় মিনিটেই বড় ধাক্কা, লেওর সানের বিতর্কিত এক গোলে এগিয়ে যায় জার্মানি। মুহূর্তে স্তব্ধ হয়ে যায় ইকুয়েডরের সমর্থকরা। ডাগআউটে নীরব কান্না, গ্যালারিতে হতাশা, কিন্তু এই কান্নায় যেন রূপ নেয় অগ্নিকুণ্ডে। ইকুয়েডরের পাল্টা জবাব, আর সেটাই বদলে দেয় পুরো ম্যাচের গল্প। নিলসন অ্যাঙ্গুলোর এক অসাধারণ আক্রমণ শেষ হয় দুর্দান্ত এক শটে। জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়ার হাত দেওয়ার সুযোগটাই পাননি। মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট। কান্না থেমে গ্যালারিতে শুরু হয় বাঁধ ভাঙা উল্লাস। 1-1 সমতা ইকুয়েডর। আর অ্যাঙ্গুলোর এই গোলকে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত অন্যতম সেরা গোলের একটি বললেও ভুল হবে না। এরপর ম্যাচ যত গড়িয়েছে ততই বেড়েছে ইকুয়েডরের আত্মবিশ্বাস। মাঝমাঠ, বলের নিয়ন্ত্রণ, আক্রমণ, সব মিলিয়ে জার্মানির ওপর চাপ বাড়তে থাকে। 77 মিনিটেই লেখা হয় সেই অবিস্মরণীয় মুহূর্ত। কেভিন রদ্রিগেজের ফ্লিক থেকে গঞ্জালো প্লাটা বল পাঠান জালে। নিউ জার্সি স্টেডিয়াম কেঁপে ওঠে ইকুয়েডরের সমর্থকদের উচ্ছ্বাসে। শেষ বাঁশির পর দৃশ্যটা ছিল কান্না, বদলে গেছে ইতিহাস। 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে ইকুয়েডর পৌঁছে গেছে বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে, আর লিখে ফেলেছে নিজেদের সবচেয়ে বড় অধ্যায়। 2006 সালের পর ইতিহাসে দ্বিতীয়বারের মতো নকআউট পর্বে জায়গা করে নিল দেশটি। গ্রুপের আরেক ম্যাচে আইভরি কোস্টের প্রতিপক্ষ কুরাসাও প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পেয়ে চমক দেখিয়েছে দেশটি। শেষ ম্যাচে নিকোলাস পেপের জোড়া গোলে 2-0 জয় তুলে ইতিহাস গড়ে রাউন্ড অফ 32-তে আইভরি কোস্ট। তবে 6 পয়েন্ট পেলেও গোল ব্যবধানে জার্মানির চেয়ে পিছিয়ে থাকায় গ্রুপ রানার্স আপ হয়ে পরের রাউন্ডে খেলবে আইভরি কোস্ট। তামিম হোসেন, সময় সংবাদ। গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত হয়ে যাওয়ায় জর্ডানের বিপক্ষের ম্যাচে অন্তত 5 পরিবর্তন নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। লিওনেল মেসির খেলা নিয়ে সংশয় তৈরি হলেও তিনি থাকছেন শুরুর একাদশে, তবে খেলবেন না মেদিনা, পারেদেস, ম্যাকঅ্যালিস্টার এবং ডিপল। এই ম্যাচে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে অভিষেক হতে পারে অন্তত 4 ফুটবলারের। যুক্তরাষ্ট্র থেকে আলবেচিলেস্তেদের খবর জানাচ্ছেন এস.এম. ইকবাল। গ্রুপ জে থেকে চ্যাম্পিয়ন হয়ে এরই মধ্যে বিশ্বকাপের নকআউট পর্ব অর্থাৎ রাউন্ড অফ 32 নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তাই জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটা তাদের কাছে কেবলই আনুষ্ঠানিকতার। আর তাই জোরে সোরে উচ্চারিত হচ্ছে এই ম্যাচে অন্তত 5 থেকে 6টি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা।
সেক্ষেত্রে লিওনেল মেসির অবস্থান কি হবে? মেসি ভক্তদের জন্য সুখবর, জর্ডানের বিপক্ষে একেবারে শুরু থেকে আরো একটা মেসি ম্যাজিকের প্রত্যাশা চাইলে আপনারা করতে পারেন। ডিফেন্স লাইন অন্তত দুটি পরিবর্তন আসছে। গেল ম্যাচে ক্রিস্টিয়ান রোমেরো একটি চোট পেয়েছেন, তার জায়গায় জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পেয়ে যেতে পারেন মার্কো সেনেসি। আর লেফট ব্যাক পজিশনে ভ্যালেন্টিন বার্কো সুযোগ পেয়ে যাচ্ছেন প্রথম ম্যাচ খেলার বিশ্বকাপের। ফাকুন্দো মেদিনা লাস্ট ম্যাচটা আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত পারফর্ম করলেও তিনি কিন্তু একটি হলুদ কার্ড কনসিড করেছেন। মিডফিল্ডের কেন্দ্রটা বলা যেতে পারে ম্যাক অ্যালিস্টারকে ঘিরেই কিন্তু কেন্দ্রীভূত হয়েছে। তার রিকভারির জন্য এই ম্যাচটাই তাকে বিশ্রামে রাখতে চাই টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় সুযোগ পেতে পারেন পালাসিওস। রদ্রিগো ডি পলের জায়গায় জর্ডানের বিপক্ষে ম্যাচে খেলছেন উইলিয়ানো সিমিওনে, যিনি অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ঠিক এই পজিশনটায় দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন। একই সঙ্গে ফরওয়ার্ড লাইনেও একটি পরিবর্তন আসতে যাচ্ছে। হোসে ম্যানুয়েল লোপেজ, তার উপর আস্থা রাখতে চলেছে আর্জেন্টাইন টিম ম্যানেজমেন্ট। লিওনেল মেসির সঙ্গে তাকে পরীক্ষায় করে নিতে চায়, আসলে বাজিয়ে দেখতে চায়, যেহেতু এই ম্যাচটা আর্জেন্টিনার জন্য খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না। এরই মধ্যে আর্জেন্টিনা রাউন্ড অফ 32 নিশ্চিত করে ফেলেছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে, সুতরাং তাদের অন্য কোনো সমীকরণ নেই। তাই দলের কিছু গুরুত্বপূর্ণ ফুটবলারদের বিশ্রামে রেখে তাদেরকে পুরোপুরি ফিট করার জন্যই আর্জেন্টিনা কিন্তু জর্ডানের বিপক্ষে মাঠে নামতে চায়, যেখানে তাদের লক্ষ্য জয় তুলে নেওয়া। টিম ম্যানেজমেন্টের চিন্তা একটাই, গ্রুপ পর্বে যেভাবে আর্জেন্টিনা শুরু করেছে সেটার ধারাবাহিকতা যাতে নকআউট পর্বেও থাকে। এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এদিকে সি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েও কঠিন প্রতিপক্ষ অ্যাভয়েড করতে পারছে না ব্রাজিল। এবারের বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনা ছাড়াও স্পেন, ফ্রান্স, ইংল্যান্ডের প্রতিপক্ষ তুলনামূলক সহজ সেলেসাওদের চেয়ে। অনেকেই মনে করছেন এসব দলকে বাড়তি সুবিধা দিচ্ছে ফিফা, কিন্তু আসল কারণটা একেবারেই ভিন্ন। যুক্তরাষ্ট্র থেকে তারই ব্যাখ্যা দিয়েছেন এস এম ইকবাল। সব শঙ্কা উড়িয়ে দিয়ে সি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। তারপরেও যেন এই দলটা স্বস্তিতে থাকতে পারছে না, কেননা সেখানে তাদের সামনে অপেক্ষা করছে জাপান অথবা সুইডেনের মতো প্রতিপক্ষ। পক্ষান্তরে আর্জেন্টিনার পথটা যেন খুবই মসৃণ। তারা রাউন্ড অফ 32-তে প্রতিপক্ষ হিসেবে পেতে পারে কেপ ভার্দেকে এবং পরবর্তীতে মিশর নয়তোবা সমকক্ষ কোনো একটা দলকে। তবে কি ফিফা আর্জেন্টিনাকে কি সুবিধা দিয়েছে এবারের বিশ্বকাপে? এক্স্যাক্টলি তাই, ফিফার সুবিধা পেয়েছে আর্জেন্টিনা, যে সুবিধা পায়নি ব্রাজিল। সেটা কিভাবে ব্যাখ্যা করছি। ফিফার সুবিধা শুধুমাত্র আর্জেন্টিনা পায়নি, এই সুবিধা পেয়েছে স্পেন, একই সুবিধা পেয়েছে ফ্রান্স, এবং এই সুবিধা এখন ভোগ করছে ইংল্যান্ড। কিন্তু ব্রাজিল পায়নি, সেটা ব্রাজিলের নিজের দোষে। সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে 1 নম্বরে ছিল স্পেন, 2-এ আর্জেন্টিনা, 3-এ ফ্রান্স এবং 4-এ ছিল ইংল্যান্ড। এই 4টা দলকে ফিফা বিশেষ সুবিধা দিয়েছে যাতে তারা সেমিফাইনালের আগে একে অপরের সঙ্গে মুখোমুখি হয়ে বাদ না পড়ে যায়। এই দলগুলো যদি রাউন্ড অফ 16 বলি বা গ্রুপ পর্ব বলি বা কোয়ার্টার ফাইনালে বলি, এই দিক দিয়ে তারা যদি একে অপরের সঙ্গে লড়াই করে বিশ্বকাপ থেকে ছিটকে যায়, তাহলে কিন্তু বিশ্বকাপের সৌন্দর্যটা শুরু থেকেই ম্লান হয়ে যায়। তাই ফিফা যখন ড্র করে, সেই ড্রতে এই বিষয়টি মাথায় রেখেই করা হয়েছে। ব্রাজিল ঠিক সেই সময়টায় টপ 4 র্যাঙ্কিংয়ে ছিল না বলেই ব্রাজিল পিছিয়ে পড়েছে। এটা নিয়ে বাড়তি কনফিউশন তৈরি করার কোনো কারণ নেই, বাড়তি চাপ নেওয়ার কোনো কারণ নেই। বিশ্বকাপে গ্রুপ পর্বটা প্রায় শেষের দিকে চলে এসেছে। আপনারা যে দলের সমর্থকই হোক না কেন, ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, উরুগুয়ে, পর্তুগাল, যাই হন না কেন, চাপমুক্ত হয়ে উপভোগ করুন বিশ্বকাপের বাকি পথটুকু। এই কনফিউশন রাখবেন না যে ফিফা বিশ্বকাপে বিশেষ কোনো দলকে বাড়তি সুবিধা দেয়। টেক্সাস থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, মার্কিন যুক্তরাষ্ট্র। এবার অন্য প্রসঙ্গ। বাংলাদেশ ও চীনের মধ্যে 13টি সমঝোতা স্বাক্ষর হয়েছে। বেজিংয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের পর এসব সমঝোতা সই হয়। এর আগে তারেক রহমান ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে চীনের প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশের সরকার প্রধানকে। এরপরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন জানান দ্বিপাক্ষিক বৈঠক ফলপ্রসূ হয়েছে। বিএনপি সরকারের সঙ্গে কাজ করতে দৃঢ়ভাবে আগ্রহ প্রকাশ করেছে চীন। বেজিং থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট।
বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনায় সিক্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন থেকে মোটর শোভাযাত্রায় তারেক রহমান বেইজিংয়ের ঐতিহাসিক গেট অব পিপলে পৌঁছালে চীনের প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান। তারেক রহমানকে লাল গালিচা দিয়ে অভিবাদন মঞ্চে নিয়ে যান দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং। চীনের সশস্ত্র বাহিনীর সুসজ্জিত একটি চৌকস দলের সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এ সময় দুদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিবাদন জানিয়ে তোপধ্বনি দেওয়া হয়। পরে দুই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন। এরপর বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক 13টি সমঝোতা সই হয়। পরে এ নিয়ে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। জানানো হয়, তারেক রহমানের নেতৃত্ব এবং সুশাসনের উপর চীনের পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন চীনা প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক বৈঠকে লি কিয়াং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উদ্দেশ্যে উনি ফার্ম সাপোর্ট এবং বলেছেন যে প্রাইম মিনিস্টার তারেক রহমানের লিডারশিপ এবং গভর্নেন্সের প্রতি পিপলস রিপাবলিক অফ চায়নার ফুল সাপোর্ট ওনার প্রতি আছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, বৈঠক ফলপ্রসূ হয়েছে। বিএনপি সরকারের সঙ্গে কাজ করতে দৃঢ়ভাবে আগ্রহ প্রকাশ করেছে চীন। নির্বাচিত সরকার হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের সাথে দৃঢ়ভাবে একসাথে কাজ করার জন্য অনেক শক্তিশালী আগ্রহ প্রকাশ করেছে। আমাদের ব্রিক্সে সম্পৃক্ততার বিষয়ে আলোচনা হয়েছে এবং ব্রিক্সে বাংলাদেশের সংযুক্ত হওয়ার ক্ষেত্রে ওনারা ইতিবাচক ভূমিকা রাখবেন সেটি বলেছেন। মায়ানমারের সাথে যদি কোনো ডায়ালগ করার প্রয়োজন হয়, স্পেশালি রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন বা প্রত্যাবাসনের জন্য, যেটা আমরা সবসময় বলছি যে ভলান্টারি, সেফ এবং ডিগনিফাইড রিপ্যাট্রিয়েশন চাই, সেক্ষেত্রে চীন বলেছে তারা ফ্যাসিলিটেট করতে চায়। চীন সফরের শেষ দিন শুক্রবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, বেইজিং, চীন। বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর আগে ব্যবসায়ীদের নিবিড় সেবা নিশ্চিতে দ্রুতই চীনে বিনিয়োগ কার্যালয় চালুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বেইজিংয়ে ইনভেস্টমেন্ট ফোরামের এক আলোচনায় সরকার প্রধান বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য আরও সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। মিজানুর রহমানের ক্যামেরায় চীন থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট। চীন সফরে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো সহ বিভিন্ন ইস্যুতে সংশ্লিষ্টদের সঙ্গে একের পর এক বৈঠক করছেন তিনি। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের সভায় যোগ দেন তারেক রহমান। দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে বাংলাদেশের আগ্রহ তুলে ধরেন তিনি। বলেন, ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ নিয়ে প্রস্তুত বাংলাদেশ। Bangladesh is undergoing a monumental economic and governance transformation. We are at a critical point of our journey, and I clearly say that Bangladesh is open for business, ready for the future, and keen to work with China, one of our long-standing and trusted friends. ব্যবসায়ীদের নিবিড় সেবা নিশ্চিতে দ্রুতই চীনে বিনিয়োগ কার্যালয় চালুর ঘোষণা দেন সরকার প্রধান। To demonstrate our commitment, my government has taken up a rigorous 180 days action plan. The government is about to start a new licensing approval process, which will allow new businesses to start operation in Bangladesh in less than 15 days. Today, I am also happy to announce that soon we will be opening our first investment office in China. Our objective is simple. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support. এর আগে চেরি, হ্যান্ডার, চায়নাটেক্স সহ বেশ কিছু বড় উদ্যোক্তা প্রতিষ্ঠান প্রধানের সঙ্গেও বৈঠক হয় প্রধানমন্ত্রীর। এছাড়া সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন চায়না কমিউনিস্ট পার্টি সিপিসির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হেইজিং। এ সময় বাংলাদেশ চীন মৈত্রী হাসপাতাল নির্মাণে দেশটিকে সহায়তার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিএনপি এবং সিপিসির মধ্যে সই হয় একটি সমঝোতা স্মারকও। নির্বাচনী প্রতিশ্রুতিতে তারেক রহমান আগেই বলেছিলেন, ক্ষমতায় গেলে ভঙ্গুর অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর জন্য বিদেশি বিনিয়োগ আনবেন তার দেশে। আর সেই স্বপ্ন নিয়ে চীন সফরে এখন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখানে এসে বেশ কয়েকটি বৈঠকে অংশ নিয়ে সরকার এবং তাদের দেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছেন তিনি। বলেছেন, বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ প্রস্তুত। একই সঙ্গে চীন সরকারের পক্ষ থেকেও আশ্বাস পাওয়া গেছে, দেশে নতুন বিনিয়োগ আসবে বিদেশ থেকে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, চীন, বেইজিং।
তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ চীন ঐক্যমত্য হয়েছে। বেইজিং সফরে তারেক রহমানের সঙ্গে দেশটির পানি সম্পদ মন্ত্রীর বৈঠকের পর এই কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগে আশ্বাস দিয়েছে চীনের সরকারি ও বেসরকারি খাতের প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রীর সফরে চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে উন্নীত হবে বলে আশা নীতি নির্ধারকদের। মিজানুর রহমানের ক্যামেরায় চীন থেকে আহমেদ সালেহিনের আরও একটি রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতিশ্রুতির অগ্রাধিকারে ছিল তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন। সরকার গঠনের পর চীনের সহযোগিতায় এই কার্যক্রম এগিয়ে নিতেও আলোচনা চলছে বাংলাদেশ সরকারের। বৃহস্পতিবার বেইজিংয়ে স্থানীয় সময় সকালে রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন দেশটির পানি সম্পদ মন্ত্রী। আলোচনা হয় দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে। গ্রহণের পর মাননীয় প্রধানমন্ত্রীর চীনে চতুর্থ ও বেইজিংয়ে দ্বিতীয় দিনের কর্মসূচির বিস্তারিত তুলে ধরতে সংবাদ সম্মেলন করে প্রেস উইং, যেখানে তিস্তা সহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় চীন বাংলাদেশ ঐক্যমত্য হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। উচ্চ পর্যায়ে সে বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি মোকাবেলা, নদী খনন, নদী ভাঙন রোধ, সেচ ও নৌ নেভিগেশন সহ বিভিন্ন সম্পৃক্ত বিষয়ে উন্নয়নের বিষয়ে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ঐক্যমত্য হয়েছে। চীনের সরকারি ও বেসরকারি খাত থেকে বাংলাদেশে বিনিয়োগের আশ্বাস পাওয়া গেছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। বিনিয়োগের পরিমাণটা আমরা এখন নির্ধারণ করিনি, স্বাভাবিকভাবে ওনারা কাজ করবেন, কাজ করে তারপরে জানাবেন। অবশ্যই এখানে বিনিয়োগের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ডাইনামিক যেটা চীনের ক্ষেত্রে প্রযোজ্য, অনেক ওদের স্টেট অর্গানাইজেশন রয়েছে, স্টেট রান এন্টারপ্রাইজ রয়েছে, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান, কিন্তু তারা বিভিন্ন দেশে বিনিয়োগ করতে পারে। এই ধরনের প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে আশ্বস্ত করেছে তারা বাংলাদেশকে প্রাধান্য দেবে বিনিয়োগের ক্ষেত্রে। বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, তারাও বাংলাদেশে নতুনভাবে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে, কারণ এখন একটা পলিটিক্যাল স্টেবিলিটি রয়েছে এবং আমাদের যে বাজেট হয়েছে সেই বাজেটটাকে ওনারা ইতিবাচকভাবে নিয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বিনিয়োগের অবারিত সুযোগ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে নিতেই প্রধানমন্ত্রীর এই সফর। You can see the attraction that Bangladesh government is pulling here in Beijing and the attraction that its Prime Minister has on actually projecting and opening up opportunities and strengthening the relation between Bangladesh and China and taking it to new heights. বিকেলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান। সেখানে 2টি চুক্তি ও 15টি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে সরকার প্রধানের। আহমেদ সালেহিন, সময় সংবাদ, চীন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মধ্য দিয়ে বাংলাদেশ চীন সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। বলেন, ফ্যাসিস্ট শাসনামলের একমুখী পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে দেশ এখন জিয়াউর রহমানের বহুমুখী পররাষ্ট্রনীতির ধারায় অগ্রসর হচ্ছে। প্রধানমন্ত্রীর চীন সফর তারই প্রতিফলন। বাংলাদেশ ও চীনের মধ্যে প্রায় $18 বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্য রয়েছে বলেও উল্লেখ করেন রিজভী। যে কোনো দেশের সাথে বন্ধুত্ব করতে পারে, তার সাথে চীন এমন একটি দেশ যারা অন্য তার আশেপাশের কোনো দেশের আভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে কখনোই হস্তক্ষেপ করে না। বাংলাদেশ যে কোনো দেশের সাথে বন্ধুত্ব করতে পারে, তার সাথে অর্থনৈতিক, সামাজিক নানা সম্পর্ক গড়ে তুলতে পারে, সাংস্কৃতিক সম্পর্ক গড়ে তুলতে পারে। জিয়াউর রহমানের এই যে বহুমুখী পররাষ্ট্রনীতি যে গ্রহণ করেছিলেন, আমরা সেটারই আবার বহিঃপ্রকাশ দেখছি। সেই পিতার পথ ধরেই তার পুত্র জনাব তারেক রহমান এগিয়ে যাচ্ছেন। বিএনপি ও জামায়াত বিগত সময়ে নানা নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু তা থেকে বর্তমান সরকারি দল কোনো শিক্ষা নেয়নি বলে মনে করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার রাজধানীর কল্যাণপুরের গাইবান্ধার সাঘাটায় হামলায় আহত সালাউদ্দিনকে দেখতে ইবনে সিনা হাসপাতালে গিয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, সরকারি দল তাদের দুর্বল ভাবলে সেটা মারাত্মক ভুল হবে। এইভাবে চলতে থাকলে আবারও একটি বিপ্লব আসতে পারেও বলে মন্তব্য করেন জামায়াত আমির। আপনারা লক্ষ্য করেছেন যে আমরা এখানে কাটাই একটা আছেন সুন্দরগঞ্জের এমপি। আমরা মনে করি সরকারি দলের কিছু সিনিয়র নেতাদের দায়িত্বহীন কথাবার্তার কারণে এই ধরনের ঘটনা ঘটছে। তারা বিভিন্ন সময়ে যে সমস্ত উস্কানিমূলক কথা বলেন,
এগুলা থেকে সন্ত্রাসীরা উৎসাহ পায়। এই অবস্থাই তো গত 15.5 বছর ছিল। যে সমস্ত কার্যকারণে ফেসিবাদ তৈরি হয়েছিল 15.5 বছর, আমরা বর্তমানে অনেকটা সেই রাস্তাটাই দেখতে পাচ্ছি। এই জন্য আমরা উপলব্ধ করি আর একটা বিপ্লব হয়তো বা অনিবার্য হয়ে উঠেছে। রংপুরের পিঠাপুকুরে মসজিদের ভেতরে চেয়ার টেবিল বসিয়ে জামায়াতে ইসলামের দলীয় সভা আয়োজনকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। মঙ্গলবার মাগরিবের নামাজের পর মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামে মসজিদে চেয়ার টেবিল বসিয়ে শুরু হয় দলীয় সভা। সভায় ইমাদপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোহর বাদশাকে প্রার্থী ঘোষণা করেন উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুল। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। পরে মসজিদের ভেতরে সভা করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা সমালোচনা। তবে মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমির জানিয়েছেন, ভবিষ্যতে যাতে এমন না হয় সে বিষয়ে লক্ষ্য রাখা হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে 36 দিনের কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় ঐক্যজোট। বৃহস্পতিবার দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান 11 দলীয় ঐক্যজোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ। বলেন, জুলাই সনদে 36 দিনের এই কর্মসূচি জুলাই সনদ বাস্তবায়নে জনমত তৈরি ও বিগত সরকারের আমলে সংঘটিত গুম খুনের বিচার নিশ্চিত করবে। আমরা জুলাই অভ্যুত্থানের পক্ষে জনসচেতনতা বৃদ্ধি, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনকে জোরদার করা এবং গুম খুন সহ সকল গণহত্যার দ্রুত বিচার। সকল গণহত্যা বলছে 2006 সালের 28 অক্টোবর থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত এইসব হত্যাকাণ্ড গুম খুনের দ্রুত বিচারের দাবি আমাদের এই আন্দোলনে পুনর্ব্যক্ত করছি। আজ পবিত্র আশুরা, ইসলামের ইতিহাসে তাৎপর্যপূর্ণ একদিন। আল্লাহর পরীক্ষায় উতরে যাওয়া, ত্যাগ, স্বীকার এবং অন্যায়ের কাছে মাথা নত না করা সহ কল্যাণকর শিক্ষা রয়েছে দিনটিতে। অতি শোকে মগ্ন না হয়ে রোজা ও নামাজের মাধ্যমে ইবাদতে মশগুল থেকে দিনটি পালনের পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। হিজরি পঞ্জিকা অনুযায়ী মহরম মাসের 10ম দিনই পবিত্র আশুরা। ইসলাম ধর্মে ঐতিহাসিকভাবেই বেশ তাৎপর্যপূর্ণ এই দিনটি। আসমান, জমিন, পাহাড়, পর্বত সবকিছুর সৃষ্টি হয়েছিল এই দিনে। হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকের জীবনেই উল্লেখযোগ্য ঘটনা রয়েছে আশুরার দিনে। হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি ও জান্নাতে প্রবেশ করানো হয়েছিল দিনটিতেই। প্রলয়ঙ্কারী মহাপ্লাবন শেষে নূহ আলাইহিসসালামের যদি পাহাড়ে অবতরণের ঘটনাও আশুরাতেই। জালিম শাসক নমরুদের অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম আলাইহিসসালাম মুক্তি লাভ করেছিলেন 10 মুহররম। দীর্ঘ 40 দিন দজলা নদীতে মাছের পেটে থাকার পর মুক্তি পান ইউনুস আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালাম ও বনি ইসরায়েলকে আল্লাহ ফেরাউনের হাত থেকে মুক্ত করেন বিশেষ এই দিনটিতেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন মুহররমের 10ম দিনে। ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদের অন্যায়ের কাছে মাথা নত না করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত হোসেইন রাদিয়াল্লাহু আনহুয়ের জীবন উৎসর্গ আশুরার একটি কালো অধ্যায়। এদিন ইয়াজিদের সৈন্যদের হাতে 77 জন সঙ্গী সহ নির্মমভাবে শাহাদাত বরণ করেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে সকল নবীর যুগেই 10ই মুহররমকে নিয়ে একটি বিশেষ তাৎপর্য এবং বিশ্বের ইতিহাসে, ইসলামের ইতিহাসে যত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সবই কিন্তু এই আশুরার সাথে গুরুত্বপূর্ণ ঘটনা সম্পৃক্ত। ইসলামী চিন্তাবিদদের মতে আশুরা কেবল শোকের দিন নয়, মাতম না করে রোজা ও নামাজের মধ্য দিয়েই দিনটি কাটানোর পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। এটি মুসলিমদের জন্য একটি আনুগত্য ইবাদতের দিবস। এটি মুসলিমদের জন্য একটি বিশাল বিজয়, তো মানে শিরকের উপর তাওহীদের একটা বড় বিজয়ের দিবস। এটা মুসলিমদের জন্য একটি নাজাত, পরিত্রাণ ও মুক্তির দিবস। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলাকে
নির্মমভাবে যে হত্যা করা হয়েছে, এর মাধ্যমে মুসলিম উম্মাহ কোনো সন্দেহ নেই একটি অন্ধকার অধ্যায় চলে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে সিয়াম পালন করতে বলেছেন এবং সাহাবায়ে কেরামদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে এই দিনটা হচ্ছে সিয়াম পালন করার দিবস। নিজের ওপর অত্যাচার ও নানা রকম বিধান বহির্ভূত কাজ থেকে বিরত থাকার পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। পবিত্র আশুরা উপলক্ষে কারবালার মর্মান্তিক ঘটনা স্মরণে রাজধানীর পুরান ঢাকার হোসেইনি দালান থেকে শোক মিছিল করেছে শিয়া মুসলিম সম্প্রদায়ের মানুষ। বৃহস্পতিবার দিবাগত রাত 2টায় মিছিলটি হোসেইনি দালান ইমামবাড়া উত্তর গেট থেকে বের হয়ে পুরান ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলে অংশ নেয়া নানা বয়সী মানুষ কারবালার স্মৃতি স্মরণ করে মাতম করতে থাকেন। তাদের হাতে দেখা যায় কালো ব্যানার, লাল সবুজ নিশান খচিত বেহেস্তা, পাঞ্জা আলম মাতম সহ নানা শোক নিদর্শন। শুক্রবার সকালে একই স্থান থেকে আশুরার মূল মিছিল বের হবে বলে জানা গেছে। কারবালার মর্মান্তিক ঘটনা স্মরণে মাতম হয়েছে নীলফামারীর সৈয়দপুরেও। ইমামবাড়াগুলো থেকে পালন করা হয় শোক তাজিয়া মিছিলে অংশ নেন শত শত মানুষ। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। ইয়া হুসাইন ধ্বনিতে মুখরিত ইমামবাড়া ও আশপাশের এলাকা। কারবালার মর্মান্তিক ঘটনা স্মরণে এভাবেই মাতম করা হয় নীলফামারীর সৈয়দপুরে। প্রায় ৭৫ বছর ধরে সৈয়দপুরের অবাঙালি জনগোষ্ঠীর একটি বড় অংশ নানা আয়োজনে পালন করেন পবিত্র আশুরা। রাত 12টার পর থেকে আনুষ্ঠানিকতা শেষে তাজিয়া মিছিল শুরু হয় ইমামবাড়া থেকে। এতে অংশ নেন শত শত মানুষ। বৃহস্পতিবার বিকেল থেকে ভিড় জমে যায় ইমামবাড়াগুলোতে। রমজানের রহমতের দ্বিতীয় মাসকে মহরম মাস বলা হয়। এই সময় আমাদের হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন উৎসর্গ করে, নিজের শাহাদাত বরণ করে আমাদেরকে ইসলাম দিয়েছেন। 1400 বছর পার হয়ে গেছে শহীদে কারবালা হওয়ার, ওই স্মরণ কিন্তু এখনো জীবিত আছে। আশুরা ও তাজিয়া মিছিলে প্রশাসন থেকে নিরাপত্তা সহ সব সহযোগিতা পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আয়োজকরা। যতটুকু আমরা সাহায্য কামনা করি, আমাদের অন্তত লোকাল এখানে সৈয়দপুরে আমার কামনা থেকে বেশি সাহায্য আমি কিন্তু প্রশাসন থেকে পাই। সৈয়দপুরের ৩৯টি ইমামবাড়া থেকে আয়োজন করা হয়েছে তাজিয়া মিছিলের। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। প্রায় 2 বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। ঢাকায় নিযুক্ত দেশটির নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, আগামী 28 জুন থেকে শুরু হবে ভিসা আবেদন প্রক্রিয়া। আপাতত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার সেন্টারগুলো থেকে ভিসা আবেদন করা যাবে। এর আগে দিনের শুরুতেই রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন ভারতের নতুন হাইকমিশনার। প্রায় 2 বছর পর আবারও বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন করেন নবনিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সেখানে ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন তিনি, খোঁজ নেন তাদের ভোগান্তি ও প্রত্যাশার বিষয়ে। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় দীনেশ ত্রিবেদী জানান, মানবিক বিবেচনায় মেডিকেল ভিসা যেমন চালু ছিল, তেমনি পরিস্থিতি বিবেচনায় স্বাভাবিক করা হচ্ছে ট্যুরিস্ট ভিসা প্রক্রিয়াও। ট্যুরিস্ট ভিসা ওইটা আরম্ভ হবে 28 জুন থেকে। ওই নর্মাল ভিসা অপারেশন যাকে বলে ফর ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা তো এমার্জেন্সিতে আগে সাবমিট হতো, ওইটা চলবে। ভারতীয় হাই কমিশন জানায়, 2024 সালের 5 আগস্টের পর বাংলাদেশে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ভিসা কার্যক্রম সীমিত করা হয়েছিল। আপাতত 5টি ভারতীয় ভিসা সেন্টার থেকে ট্যুরিস্ট সহ অন্যান্য ভিসা দেওয়া হবে। 5 সেন্টারে হবে, কিন্তু আস্তে আস্তে আমি ওই সেন্টারগুলো যে আগে ছিল ওইটা বাড়াবো, আর এইটা আমি অনেক খুশি। এর আগে কূটনৈতিক আনুষ্ঠানিকতার স্বার্থে বঙ্গভবনে যান দীনেশ ত্রিবেদী। এ সময় তাকে গার্ড অব অনারে স্বাগত জানায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেন ভারতের নতুন হাই কমিশনার। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।
বাংলাদেশি পর্যটকদের জন্য ভারতের ভিসা চালুর ঘোষণার স্বস্তি নেমেছে কলকাতার হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের মাঝে। দীর্ঘ প্রায় 2 বছর পর এই সিদ্ধান্তের কারণে লোকসানের মুখে পড়া ব্যবসা আবারও ঘুরে দাঁড়াবে বলে আশা তাদের। দুই দেশের পর্যটন সচল হলে কলকাতার এই অঞ্চলের অর্থনীতি ফের চাঙ্গা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার মার্কুই স্ট্রিট, সদর স্ট্রিট, রফিয়া মেদকিদা স্ট্রিট, পার্ক স্ট্রিট সহ প্রায় অর্ধশত ছোট বড় রাস্তার পাশে হাজারেরও বেশি আবাসিক হোটেল গড়ে উঠেছে শুধুমাত্র বাংলাদেশি পর্যটকদের আসা যাওয়াকে কেন্দ্র করে। বাংলাদেশি পর্যটকদের জন্য ফের ভিসা চালুর খবর ছড়িয়ে পড়তেই স্বস্তি নেমে এসেছে সেখানকার ব্যবসায়ী মহলে। প্রচুর মিডিল ক্লাস লোক যারা হোটেল গেস্ট হাউস খুলে রেখেছে তাদের সব বন্ধ আছে, ওরাও খুলে যাবে। নিউ মার্কেট ব্যবসায়ীদের অবস্থা খারাপ, সেটাও ভালো হয়ে যাবে। আমরা একটা স্বস্তি পাচ্ছি এখন ভিসাটা ঠিকভাবে পেয়ে গেলে, একদম আর কোনো টেনশনে কিছু নেই। প্যাসেঞ্জারের সমস্যা, তারপরে বাসের পরিবহনের সমস্যা, গাড়ি কম চলছে, হোটেলগুলো ফাঁকা রয়েছে, এগুলো তো সবাই পরিপূর্ণ কাজ করতে পারবে। সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশিরা শুধু কেনাকাটাই করেন না, বরং এখানকার হোটেল, যাতায়াত এবং চিকিৎসা সেবাও নেন। পর্যটক ভিসা বন্ধ হওয়ার পর থেকে কলকাতার এই নির্দিষ্ট জোনের ব্যবসা বাণিজ্যে মন্দা নেমে আসে। ভিসা চালুর ঘোষণার পর এখন আবার হোটেল বুকিং ও কেনাকাটা বাড়বে, সচল হবে থমকে যাওয়া অর্থনীতিও, এমন আশা স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতাদেরও। ভারত সরকারের পরিসংখ্যান বলছে 2023 সালে ভারতে আসা বিদেশি পর্যটকদের মধ্যে বাংলাদেশি পর্যটকরাই শীর্ষে ছিলেন। সেবার প্রায় 22 লাখ বাংলাদেশি পর্যটক এসেছিলেন ভারতে, যা রেকর্ড। এরপর 2024 সাল থেকেই সেই সংখ্যা কমতে থাকে। সবশেষ 2025 সালে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা নেমে দাঁড়ায় মাত্র 4.5 লাখে। এতে কলকাতার বাংলাদেশি পর্যটক নির্ভর ব্যবসা বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। মেহেরপুর সীমান্ত দিয়ে 7 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার ভোরে গাংনীর শহরতলা সীমান্তের কাঁটাতারের বেড়া খুলে বেশ কয়েকজন নারী পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি ও স্থানীয়রা বাধা দিলে ভারতীয় কাঁটাতারের কাছে ফিরে যেতে বাধ্য হয় তারা। 7 জনের মধ্যে একজন নারী রয়েছেন। এদিকে পুশিন ঠেকাতে দেশের অন্যান্য সীমান্তেও সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। তাদের সঙ্গে পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারাও। পিলারটা কোন দিকে? পিলার তারেক মাসুম ভাই ফারুক ভাই ফোন দিছেন একবার। 5টার সময় দেখছি ওই লোকগুলো আসছে, আসার পরে তারপরে পার করার চেষ্টা করে, আমরা বাধা দিই, তারপর ওদের ভিতরে রেখে আসি। মিডিয়ার ভাইয়েরা এবং পাবলিকরা আটকে রাখি, দেখি যে 6 জন পুরুষ 1 জন নারী আটকানোর পরে জনগণ ওঠার পরে সকাল 8টার সময় জনগণের চাপ দেখি এবং বিজিবির চাপ দেখি তারা ভারতের বিএসএফ উঠি নেয়। এরা 10 জন আসলে কোথায় 3 জন চলে গেছে বলতে পারছি না, আর 7 জন এখানে ছিল। ঠিক আছে, রাত বেলা 8টার সময় আবার তুলে চলে গেছে ইন্ডিয়ান লোক। 1 সপ্তাহ ধরে পানির জন্য হাহাকার রাজধানীর পূর্ব গাজীপাড়ায়। ওয়াসার জোনাল অফিস বলছে লাইনে কারিগরি ত্রুটির কারণেই সংকট। তবে সময় সংবাদের অনুসন্ধান বলছে শুধু কারিগরি ত্রুটি নয়, এর পেছনে রয়েছে অবৈধ পানি বাণিজ্যের এক চক্র। সুয়ারেজ পাইপের ভেতর দিয়ে অবৈধ একাধিক সংযোগ পাইপ গেছে ওয়াসার মূল লাইনে। সেখান থেকেই বেশ কিছু বাসাবাড়িতে যাচ্ছে 24 ঘন্টা পানির প্রবাহ। অনুপ দত্তের ছবিতে আবু সাইদ নিশানের প্রতিবেদন। হাওয়া আসে, পানির কোনো খোঁজ খবর নাই। কি আল্লাহর গজব পড়লো যে এখানে পানিটা উদা হয়ে গেল। বর্ষাও এখানে বেশি হয়ে যাচ্ছে। একের পর এক ওয়াসার পানি ভর্তি গাড়ি ঢুকছে পূর্ব কাজীপাড়ার আলাকসা রোড সহ মহল্লার বিভিন্ন সড়কে। গাড়ির এই আসা যাওয়াই বলে দেয় এলাকায় চলছে তীব্র পানির সংকট। এ নিয়ে মিডিয়ায় সংবাদ হলে কয়েকদিন পানি সরবরাহ স্বাভাবিক হয়, কিছুদিন পর আবারও একই দুর্ভোগ। যে পানিটা ময়লা, ওখানে পানি, ওটাও প্রচন্ড ময়লা। ভোগান্তি সঙ্গী করে চলছে এখানকার জনজীবন। স্থানীয় বাসিন্দা মোর্শেদা বেগমের সংগ্রামটাও আরো কঠিন। ঘরে প্যারালাইজড স্বামী সহ 4 সদস্যের পরিবার। পানি ছাড়া কিভাবে চলবে জীবন? ঘুম থেকে উঠেই তো আমরা পানির প্রয়োজন, তাই না? খাওয়ার পানিটাও নাই
আমাদের। একই সমস্যায় আরও অনেক পরিবার বালতি, ড্রাম, বোতল নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকেন তারা। লাস্ট 7 ডেজ আমরা টোটালি এক ফোঁটা পানিও পাইনি। 3 গাড়ি 4 গাড়ি করে পানি কিনতে হয়, তাতে তো হয় না। পড়াশোনা ফেলে, খেলাধুলা ফেলে আমার খালি বালতি নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থার কাছে বারবার ধর্ণা দিয়ে মিলছে না সমাধান। উত্তরের প্রশাসকের অনুরোধেও সমাধান হয়নি পানির সমস্যার। স্থানীয়দের দাবি, সংকটের পেছনে শুধু কারিগরি ত্রুটি নয়, রয়েছে অবৈধ পানি বাণিজ্যের একটি চক্র। সংযোগের বিনিময়ে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। তারা বিভিন্ন জায়গায় রাস্তার লাইন কেটে পানির লাইন দিচ্ছে, হিউজ পরিমাণ টাকা চাচ্ছে। আমাকেও প্রস্তাব দিছিল, 35,000 টাকাও চাইছিল, তাহলে লাইন দিবে, পানি দিবে। এলাকাবাসীর অভিযোগ ধরে কারিগরি ত্রুটির অনুসন্ধানে নামে সময় সংবাদ। সুয়ারেজ লাইনে দেখা যাচ্ছে অসংখ্য পাইপের সংযোগ। এই সংযোগগুলোর মধ্য দিয়েই কিন্তু অবৈধভাবে বিভিন্ন বাসাবাড়িতে পানির সংযোগ দেওয়া হচ্ছে। এদিকে অবৈধ পানির সংযোগ নিতে সময় সংবাদের কথা হয় সিন্ডিকেটের 2 সদস্যের সঙ্গে। সেখানেও পাওয়া যায় সত্যতা। একসাথে 2-1টা কাজ করলে সমন্বয় করে কম বেশ করা যায়। জনি ভাই কমিশনার ভাইকা উনাকে সহজে নিয়ে সব কাজগুলো করে যাতে মানুষ কোনোভাবে হ্যারাসমেন্ট না হয়। অভিযোগের বিষয়ে জানতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে গ্রাহক হিসাবে কথা বলতে গেলে ওয়াসার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, বাকুবদা পাম্পের যান্ত্রিক সমস্যার কারণেই সরবরাহ ব্যাহত হচ্ছে। গত 3 দিন হয় আমাদের সাভার, কেরানীগঞ্জ, বাকুবদা যে প্ল্যান আছে, প্ল্যানটা একটু ফল করছে। সিটি কর্পোরেশনের ড্রেনের ভিতর থেকে যে লাইন নিল, এই দায়িত্ব কি শুধু ওয়াসা? এ বিষয়ে সশরীরে ও মুঠোফোনে বেশ কয়েকবার ওয়াসার প্রধান কার্যালয়ে যোগাযোগ করা হলে সেখান থেকেও পাওয়া যায়নি সদুত্তর। নগর জীবনের মৌলিক সেবাগুলোর একটি নিরাপদ ও নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ। স্থানীয়দের অভিযোগ, সংকটকে কাজে লাগিয়ে অবৈধ সংযোগের বাণিজ্য চলছে। এখন প্রশ্ন হচ্ছে, তবে কি কৃত্রিম সংকট তৈরি করে ফায়দা নিচ্ছেন সিন্ডিকেটের সদস্যরা? আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। মাদক নিয়ন্ত্রণে আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তিনি বলেন, এ সংক্রান্ত মামলা জট দূর করতে আলাদা ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা করেছে সরকার। শিগগিরই জাতীয় সংসদে বিল উত্থাপন করা হবে বলেও জানান মন্ত্রী। দেশে বর্তমানে প্রায় 82 লাখ মানুষ কোনো না কোনো মাদকের সঙ্গে সম্পৃক্ত, যা মোট জনসংখ্যার প্রায় 4.88%। দিন দিন মাদক সংকট প্রকট হলেও তৈরি হয়নি যথেষ্ট সরকারি চিকিৎসা সুবিধা। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, মাদকাসক্তের চিকিৎসায় ঢাকাসহ বিভাগীয় নিরাময় কেন্দ্রে শয্যা বাড়ানো হয়েছে। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। কিন্তু দেশে মাদকাসক্তদের সংখ্যার তুলনায় সরকারি চিকিৎসা সুবিধা এখনও যথেষ্ট নয়। ঢাকাস্থ কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রকে 250 শয্যার 7টি বিভাগীয় শহরে 200 শয্যা বিশিষ্ট মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ শীর্ষক প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। বিদ্যমান আইনে মাদক নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না জানিয়ে মন্ত্রী বলেন, মাদক আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। সংসদের চলতি অধিবেশনেই এটি উত্থাপন করা হবে। যেটা বিদ্যমান আছে, এই আইন দিয়ে মাদকের বিরুদ্ধে ফাইট করা যাচ্ছে না। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সক্ষমতা বাড়ানো যাচ্ছে না। সেই আইনটা আগামী কয়েকদিনের ভিতরে পার্লামেন্টে উঠবে ইনশাআল্লাহ। হাজতখানার ব্যবস্থা রাখা, ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা রাখা, ডগ স্কোয়াডের ব্যবস্থা রাখা, অত্যাধুনিক অস্ত্র দেয়া হবে। মাদকের অসংখ্য মামলা আদালতে ঝুলছে জানিয়ে তিনি জানান, বিচার কাজ দ্রুত সম্পন্ন করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে। 80,000 মামলা পেন্ডিং আছে ঢাকায়, কক্সবাজারে 18,000-এর উপর, চট্টগ্রামে প্রায় 39,000। এই মামলাগুলো পরিচালনার জন্য আলাদা ট্রাইব্যুনাল সৃজনের প্রস্তাব দিয়েছি, পাশাপাশি এখতিয়ার সম্পন্ন আদালতও থাকবে। এদিন 73টি মাদক নিরাময় কেন্দ্রকে 1,10,00,000 টাকা অনুদানের চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। লক্ষ্মীপুরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ একই পরিবারের 4 জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এখনও জানা যায়নি মা ও 3 মেয়ের হত্যার রহস্য। এই ঘটনায় গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু হয়েছে। পূর্ববিরোধের জেরে একই পরিবারের 4 জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায় কয়েক বছর ধরে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার দেনাইতপুর এলাকার বিধবা শাহিনুর 3 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন। বৃহস্পতিবার বিকেলে পূর্ব শত্রুতার জেরে এক যুবক তাদের বাসায় ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই মা শাহিনুর, বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমা ও ছোট মেয়ে 9 বছরের শিফা মারা যায়। গুরুতর আহত কলেজ ছাত্রী আরেক মেয়ে ইকরাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়ার পথে তারও মৃত্যু হয়। এখানে 3 জনের হত্যা করছে, কারা করছে লোক আছে বলে সবাই চিৎকার দিয়ে বহুত মানুষ জড়ো হয়েছে আর কি। পাশে যে ছাদটা ওই ছাদের পাইপ দিয়ে করে উঠতলো ছিল হিয়ানে দিচ্ছে। স্থানীয়রা অভিযুক্ত অন্তর মজুমদারকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 1 বছর আগে অভিযুক্ত একই বিল্ডিংয়ে ভাড়া থাকতো বলে জানিয়েছে পুলিশ। যে অভিযুক্ত তাকে জানলা দিয়ে ভিতরে দেখতে পায়, যে সে ভিতরে হাঁটাহাঁটি করছে, তাকে জিজ্ঞাসা করে এবং সে বলে যে সে পানির কল সারার জন্য এখানে আসছে। তখন তার সন্দেহ হয়, হলে সে বাইরে থেকে কলসফুল গেটটা আটকায় দেয়, দিয়ে আশেপাশের লোকজনের খবর দেয়। অন্যান্য মহিলারা সব একসাথে হয়ে তারা কিছুজন মিলে যখন ঘরের মধ্যে ঢুকেই দেখে রক্তাক্ত অবস্থা। এদিকে ফরিদপুরের সালথার জাদুনন্দী এলাকার পাটক্ষেত থেকে যুবকের হাত পায়ে রগকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করেছে পানু ফকিরকে। হত্যার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। শিশু রামেসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামিদের পক্ষে মামলা পরিচালনার জন্য স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে। স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খান। নিয়োগের পর তিনি জানান, মামলার পেপার বুক সহ অন্যান্য নথি হাতে পেয়েছেন তিনি। উভয় পক্ষে ন্যায় বিচার নিশ্চিতে কাজ করার কথা জানান হাফিজুর রহমান খান। এর আগে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশিদুজ্জামান রাজার দ্বৈত হাইকোর্ট বেঞ্চ স্টেট ডিফেন্স নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দেন। 28 জুন সারা দেশে জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। পাবে 2,40,00,000 শিশু। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর MM মুহিত জানান, ক্যাম্পেইনের আওতায় দেশের 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুকে ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে 6 থেকে 11 মাস বয়সীদের নীল রঙের এবং 12 থেকে 59 মাসের শিশুদের খাওয়ানো হবে লাল রঙের উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন A ক্যাপসুল। নির্ধারিত দিনে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে কার্যক্রম। এ সময় ক্যাম্পেইন সফল করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী। এই ক্যাম্পেইনটি প্রতি বছর 2বার করে আমরা করার কথা। এখন আমরা সেইটার প্রথম রাউন্ড এবছর করতে যাচ্ছি। এই ক্যাম্পেইনের মাধ্যমে 6 মাস থেকে 59 মাস অর্থাৎ 5 বছর, 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদেরকে আমরা ভিটামিন A ক্যাপসুল খাওয়াবো। সর্বমোট 2,40,00,000 শিশু আমাদের টার্গেট সারা বাংলাদেশে। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে এডিসের লার্ভা ধ্বংসের কার্যক্রম জোরদারের পাশাপাশি নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণের নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাজধানীর জিগাতলায় অভিযানের স্থলে গিয়ে এ তথ্য জানান তিনি। বলেন, এডিসের লার্ভা ধ্বংসের ওষুধ ছিটানোর কার্যক্রম বাড়ানো হয়েছে। মোবাইল কোর্টে জরিমানা নয়, বরং লার্ভা প্রতিরোধেই মূল উদ্দেশ্য। এবং আমাদের উদ্দেশ্য কাউকে হয়রানি করা না, জরিমানা করা না এবং জেল দেওয়া না। ঢাকা মহানগর সহ বাংলাদেশের সকল সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভাগুলোতে এই যে সচেতনতামূলক কাজগুলি চলছে কিনা, মেডিসিন প্রয়োগ করছে কিনা বা মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে কিনা, এগুলো আমরা মনিটরিং করছি। এই বৃষ্টির পানিগুলো যদি কোথাও আটকিয়ে থাকে, এই পানিগুলো যদি আমরা একটু ফেলে দিই, তাহলেই আমাদের অ্যাডিস মশা বা এই যে ডেঙ্গুর যে লার্ভাগুলো তৈরি হবে না এবং এই মশার সৃষ্টি হবে না। ভোরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সাবরিনা মজুমদার। মেজবা, ধন্যবাদ আপনাকে। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি সাবরিনা মজুমদার। দেখছেন ভোরের সময়, সঙ্গে থাকুন।
নারায়ণগঞ্জের বন্দরে অধিকাংশ সরকারি খাল অবৈধ দখলদারদের কবলে পড়ে বিলীন হওয়ার পথে। সরকারি তালিকা অনুযায়ী 31টি খালের নাম পাওয়া গেলেও 16টি খালের কোনো অস্তিত্বই নেই। অবৈধ দখলদারদের উচ্ছেদ করে খননের মাধ্যমে খালগুলো উদ্ধারের দাবি স্থানীয়দের। ইতোমধ্যে খাল খনন ও উদ্ধার কাজ শুরু করেছে জানিয়ে পর্যায়ক্রমে সবগুলো খাল সচল করার আশ্বাস প্রশাসনের। আরিফ হোসেনের ছবিতে শওকত আলী সৈকতের রিপোর্ট। সরকারি খাল দখল ও ভরাট করে গড়ে উঠেছে অসংখ্য ঘরবাড়ি, দালান কোঠা, ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি মসজিদ, মাদ্রাসাও। নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নবীগঞ্জ থেকে কাইক্কারটেক পর্যন্ত প্রায় 5 কিলোমিটার দৈর্ঘ্যের খালটি শীতলক্ষা ও ব্রহ্মপুত্র নদের সঙ্গে সংযুক্ত ছিল। এই খাল দিয়ে পণ্যবাহী বড় নৌকা সহ যাত্রীবাহী নৌকাও চলাচল করত। অবৈধ স্থাপনা নির্মাণ ও ভরাটের কারণে এক সময়ের খরস্রোতা খালটি প্রায় বিলীন হয়ে গেছে। এই খালটি ছাড়াও ঘাড়মোড়া খাল, দিঘলদি খাল, বুরুমদি খাল, ত্রিবেণী খাল সহ অন্যান্য খালগুলোরও একই অবস্থা। সরকারি তালিকা অনুযায়ী 31টি খালের নাম পাওয়া গেলেও 16টি খালের কোনো অস্তিত্বই নেই। বিগত সময়ে প্রশাসন ও সরকারের কোনো নজরদারি না থাকায় স্থানীয় প্রভাবশালীরা খালগুলো দখল করেছে অভিযোগ এলাকাবাসীর। এখানে ঘর বাড়ি তামাত সম্পূর্ণ আপনার দল করে রাখছে। এখানে বর্ষাকালে আমরা গোসল করতাম। মাছ ধরছে আগে, অনেক খাল নাই, দল করে নিজে গগল। এই বেদখল থেকে আমাদের খালগুলি দখল করে, যেমন সরকার সঠিকভাবে আমাদের এই কাজগুলি সম্পূর্ণ করে। সম্প্রতি প্রথম ধাপে 3টি খাল উদ্ধার ও খননের অনুমোদন পেয়ে যৌথভাবে কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সবগুলো খালি দখলমুক্ত ও খনন করে আগের অবস্থায় আনা হবে বলে জানান জেলা প্রশাসক। 3টি খালে আমাদের খনন কার্যক্রম চলমান আছে, যার মধ্যে কুড়িপাড়া খালের আমার মোটামুটি 90% কাজ হয়ে গিয়েছে, এটা দৃশ্যমান আছে। পর্যায়ক্রমে সবগুলো খালি খনন করা হবে, এই ধরনের প্ল্যানিং সরকারের আছে, কিন্তু বাজেট অ্যালোকেশনের কারণে হয়তো পর্যায়ক্রমে এই বাস্তবায়নগুলো হবে। প্রকল্প যেগুলো তৈরি করা হচ্ছে সেগুলো সবগুলোকে মাথায় রেখেই, কিন্তু বছর ওয়াইজ টার্গেট ধরে বাস্তবায়ন করা হবে। বন্দর উপজেলায় 3টি খাল উদ্ধার ও খনন প্রকল্পের কাজ 30 জুনের মধ্যে শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সরকারের কর্মসূচির আওতায় খনন হলো শরীয়তপুরের ডিএম খালি সখীপুর খাল। এতে মৃতপ্রায় হয়ে পড়া খালে এসেছে পানির প্রবাহ। সেচ নির্ভর কৃষি সম্প্রসারণের পরিকল্পনা করছেন কৃষক। ডিএম ইসরাফিলের তথ্য ও মিলন খানের ছবিতে রিপোর্ট। খননের মাধ্যমে প্রাণ ফিরে পেল শতবর্ষী খাল। প্রবাহিত হচ্ছে পানি, চলছে নৌকা, সাঁতার কাটছে শিশু কিশোররা। শরীয়তপুরের ভেদরগঞ্জের ডিমেম খালি সখীপুর খাল। স্থানীয়রা জানান, স্লুইস গেট নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের অভাবে খালে বন্ধ হয়ে যায় পানির স্বাভাবিক প্রবাহ। ধীরে ধীরে প্রাণহীন হয়ে পড়তে থাকে শত বছরের পুরনো এই খালটি। খালটি মৃত হয়ে পড়ায় এই অঞ্চলে কৃষক ও মৎস্যজীবীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। সেচ সংকটে কমে যায় কৃষি উৎপাদন। খাল খনন করে যদি ভাঙা দেয়, আবার আমাকে আগের মতন মাছ উৎপাদন হবে। এই সমস্ত নদী দিয়া যে নৌকা চলে, এইটা আমাদের পরে যে জেনারেশন আছে তাদের কাছে কিন্তু একটা আশ্চর্যের বিষয়। সরকারের খাল খনন কর্মসূচির আওতায় পুনঃ খনন করা হয় খালটি। পানির প্রবাহ ফিরে আসায় সেচ নির্ভর কৃষি সম্প্রসারণের পরিকল্পনা করছে চাষাবাদ করতে পারত। কৃষকরা আনন্দ উল্লাস করছে যে আমরা এখন শুকনো মৌসুমে পানি পাবো, মাছ আসবে এবং আবার আমাদের এই কৃষকরা, জেলেরা এই জাল নিয়ে নদীতে নামবে। উপজেলা প্রশাসন বলছে খালটি প্রাণ ফিরে পাওয়ায়। বর্ষার শুরুতেই মুন্সিগঞ্জে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কাঠমিস্ত্রিরা। মুন্সিগঞ্জ বিক্রমপুরে বর্ষায় এখনও অনেক পরিবারের একমাত্র বাহন নৌকা, তাই নৌকা ভিত্তিক অর্থনীতি সরব হয়ে উঠেছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস বিসিকে। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। বর্ষার শুরুতেই মুন্সিগঞ্জে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কাঠমিস্ত্রিরা।
মুন্সিগঞ্জ নির্মাঞ্চল হয় বর্ষায় অধিকাংশ এলাকা পানির নিচে চলে যায়, তাই জেলার অনেক গ্রামে নৌকাই একমাত্র বাহন হয়ে ওঠে। মধ্যবর্তী ইসাপুরায় নৌকা তৈরির মৌসুমী শিল্প গড়ে উঠেছে। এখানে নৌকা কেন্দ্রিক কর্মযজ্ঞ চলে প্রায় 6 মাস। এলাকাটি এখন নৌকার হাবে পরিণত হয়েছে। এটা আমাদের একটা মৌসুমী কাজ, এটা আমরা এই দিনাইলি করি, অন্য দিনে করি না। মাছ ধরে নৌকা দেয়, এরপরে ধান কাটে কৃষকেরা, এই কারণে ওইদিকে নৌকার চাহিদা বেশি। প্রতিদিন 25-30টা নৌকা তৈরি হয়। আমরা কিছু খুচরাও বিক্রি করি, আবার পাইকাররা এসে নিয়ে যায়। আঙ্গ হ্যান থেকে পাইকাররা কাছে যায়, পাইকাররা অনেক দাম নিয়ে বেশি, 5,000, 6,000, 4,000 এরকম বেশি। 954.96 বর্গ কিলোমিটার আয়তনের এই জেলার 80% জমি বর্ষা মৌসুমে পানির নিচে তলিয়ে যায়। ক্ষুদ্র ব্যবসায়ীদের সব রকম সহযোগিতার আশ্বাস বিসিকের। যে কোনো ব্যবসায়ী আর্থিক ভাবে যদি কাঠামো শক্ত না থাকে, সেই ব্যবসা মুখ থুবড়ে পড়ে। সেক্ষেত্রে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন নৌকার সাথে জড়িত সংশ্লিষ্ট ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে বিশেষ ঋণ সুবিধা প্রদান করবে বলে আশাবাদ ব্যক্ত করছি। 12 ফুট থেকে 18 ফুট দীর্ঘ কড়ি ও চাম্বল কাঠের রেডিমেড নৌকা বিক্রি হচ্ছে 3,500 থেকে 5,000 টাকায়। বর্ষা আসতেই নৌকার চাহিদা বেড়েছে। এখানকার 10টি প্রতিষ্ঠানে তাই প্রতিদিন অন্তত 30টি নৌকা তৈরি করা হচ্ছে, আর সেই নৌকাগুলো ট্রলিতে করে নিয়ে যাচ্ছে হাটে। মুন্সিগঞ্জের ইসাপুরা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। যুগ যুগ ধরে ফরিদপুরের সদরপুরে আড়িয়াল খাঁ নদের ভাঙনে দিশেহারা নদের দুই পারের বাসিন্দারা। ভাঙনে অপর পারে বসতঘর নির্মাণ করলে সেখানেও নতুন করে চলতি বছর ভাঙনের মুখে পড়েছেন তারা। সম্প্রতি নদটি থেকে বালু উত্তোলন করতে অবৈধভাবে ড্রেজিং মেশিন বসিয়েছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি। এতে নতুন করে তীব্র ভাঙন আতঙ্কে স্থানীয়রা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। শিকদার সজলের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। অব্যাহত ভাঙনে বিপর্যস্ত ফরিদপুরের সদর উপজেলার চরমানাইর ইউনিয়নের আমির খাকান্দি গ্রামের নদীপাড়ের বাসিন্দারা। এরই মাঝে স্বার্থান্বেষী মহলের তৈরি এক কৃত্রিম সংকট আরও বিপন্ন করে তুলেছে তাদের জীবন। আইন অমান্য করে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে ড্রেজার বসিয়েছে স্থানীয় প্রভাবশালী চক্র। তাদের অভিযোগ, এমনিতেই ভাঙন অব্যাহত রয়েছে, এর মধ্যে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে মরার উপর খাড়ার ঘা। হুমকির মুখে ফসলি জমি, বসতভিটা ও গাছপালা। বুধবার দুপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং নদে বসানো ড্রেজার দ্রুত অপসারণের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। তাদের অভিযোগ, সম্প্রতি অবৈধভাবে ড্রেজার বসিয়েছেন স্থানীয় প্রভাবশালী আব্দুর রাজ্জাক খান। যে জায়গায় ড্রেজারটা বসাইছে ওই জায়গায় ড্রেজারটা যদি বসায় আবার ভাঙন শুরু হবে। যদি এখানে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করা হয় তাহলে চর আর জাগবেও না। নদী এমনিই ভাঙতেছে প্রবলভাবে, আবার ড্রেজার বসে যে ফসল এবার করছি এগুলো ভাঙবে, আর এই জমি আমাদের আর জাগবে না। অভিযুক্ত আব্দুর রাজ্জাক খানের দাবি, ইউনোর অনুমতি নিয়ে ড্রেজার বসানো হয়েছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ড্রেজার বসানোর জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি। দ্রুত ড্রেজার অপসারণে ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। উপজেলা প্রশাসনের থেকে অনুমতি বা অনুমোদন দেওয়ার কোনো ধরনের কোনো সুযোগ নেই। চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে ওনাকে নিষেধ করা হয়েছে। তারপরে যদি উনি সেটি না করে থাকে তাহলে আইনানুগভাবে আমরা যে ব্যবস্থা নেওয়া হয়, মোবাইল কোর্ট সহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা আছে, সেটি আমরা অবশ্যই গ্রহণ করব। চরমানাইর ইউনিয়নের 90% এলাকা পদ্মা ও আড়িয়াল খাঁ নদ বেষ্টিত। প্রায় 15,000 মানুষের বসবাস রয়েছে ইউনিয়নটিতে। সময় সংবাদ, ফরিদপুর। বৃষ্টি ও পাহাড়ি ঢল কমায় উত্তরাঞ্চলের নদ নদীর পানি কমতে শুরু করলেও নতুন আতঙ্ক ভাঙন। গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর তীরবর্তী এলাকায় তীব্র ভাঙনে দিশেহারা বাসিন্দারা। শেষ সম্বল রক্ষায় ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন অনেকে। এদিকে কুড়িগ্রামে নিচু এলাকায় তলিয়ে গেছে সবজির ক্ষেত। পানি কমতে শুরু করলেও নতুন আতঙ্ক ভাঙন, দিশেহারা নদীপাড়ের বাসিন্দারা। গাইবান্ধায় তিস্তা ও করতোয়ার পানি কমতে শুরু করলেও 20টি পয়েন্টে শুরু হয়েছে তীব্র ভাঙন। ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নেন নদীপাড়ের মানুষ। অন্যদিকে বেড়েছে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি। 12 ঘন্টার ব্যবধানে ব্রহ্মপুত্র নদের পানি 14 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 128 সেন্টিমিটার ও ঘাঘট নদীর পানি 11 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 198 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 4-5 দিন অতিরিক্ত ভাঙতেছে,
অনেক বাড়ি ঘর ভাঙছে, অনেক ফসলি জমি, অনেক জমি ভাঙি গেছে। জায়গা জমি এলা কিনে নিয়ে বাড়ি করছি, এখন সেটাও যদি ভাঙি যায় যাবো কোথায়? যেটুকু জায়গা ছিল ওইটুকুর মধ্যে ঘর বাড়ি করেছিলাম, এখন ওটুকু যদি যায় তাহলে আমাদের ঘর বাড়ি করার মতো জায়গা নেই। রংপুরে তিস্তার তীব্র স্রোতে ভাঙন ধরেছে মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধে, নতুন করে দেখা দিয়েছে ধস। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে বাঁধের প্রায় 130 মিটার অংশ। মনে করি যেটা বাঁধ আছে সেই বাঁধটা যদি মনে করি যে বন্যা আসে এখন ওসরি যাইতে ধরে, মানে তখন ভাঙার পরে তাহলে এই বাড়ি ঘর দিয়ে খুব সমস্যার মধ্যে পড়ে যায়। শহর এলাকাতে বাস করি থাকি, আমরা কখন ভাঙি যায় তার আশায় ধকপক করে রাত পাই কখন পানি এসি। গত 12 ঘন্টায় কুড়িগ্রামে তিস্তা, ধরলা ও দুধকুমারের পানি কিছুটা কমলেও 1 থেকে 2 সেন্টিমিটার বেড়েছে ব্রহ্মপুত্র নদের পানি। পানি ওঠানামায় নিচু এলাকা প্লাবিত হয়ে ক্ষতির মুখে পটল, পাট সহ বিভিন্ন সবজি। পটল, তারপর মরিচ, ঝিঙ্গা, চিচিঙ্গা এলে সব কাজ ডুবে গেছে। 1 হাত পানি বললে একদম রাস্তায় উঠে যাবে বা প্রত্যেক বাড়ির গেটে গেটে আসি যাবে। এদিকে সুনামগঞ্জের ঘোলঘর পয়েন্টে বিপদসীমার 77 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা নদীর পানি। 6 জেলায় বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছেন কর্তৃপক্ষ। তানজিনা তাসনিম, সময় সংবাদ। মুন্সিগঞ্জের অনেক শিল্প কারখানায় কাজ করছে শিশুরা। নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের ব্যবহার করা হচ্ছে। হাড় ভাঙা খাটুরিতে নামমাত্র পারিশ্রমিক পাচ্ছে তারা। কর্তৃপক্ষ বলছে শিশু শ্রম কমিয়ে আনার চেষ্টা চলছে। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। আব্দুর রহিম মুন্সিগঞ্জ সদর উপজেলার দুর্গাবাড়ি এলাকায় সুতার মিলে কাজ করে। 12 বছরের এই শিশুর কোমল হাতে কলমের বদলে সুতা। বড় ভাই মোহাম্মদ নাজমুলও একই কাজ করেন। নামমাত্র বেতনে কাজ করা রহিমের স্কুলে যাওয়ার ইচ্ছা থাকলেও হাড় ভাঙা পরিশ্রমেই তার দিন কাটে। আগে পড়তাম, এখন পড়ি না, এখন সুতার কাজ করি। আর্থিক অবস্থা একটু দুর্বল তো, এর জন্য পড়াশোনা করাইতে পারি না। আব্দুর রহিমের মতো সিয়াম, রাব্বি ও নীরব সহ বহু শিশু কাজ করছে কলকারখানাগুলোতে। ইটের ভাটা সহ ঝুঁকিপূর্ণ কাজে শিশু শ্রম বাড়ছেই। কম মজুরিতে শিশু শ্রমিক পাওয়ার সুযোগ নিচ্ছেন এক শ্রেণীর মালিকরা। বিকাল 5টা ধরে কাজ করি এখানে। গরিবদের কেমন কাজ কাম করা তো জীবন যুদ্ধে কলকারখানায় কাজ করছে, তাদের সবচেয়ে বড় কথা হলো যে অর্থনৈতিক দৈন্যদশা। কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তা বলছেন শিশু শ্রম বন্ধে চেষ্টা চলছে। আর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বলেন শিশু শ্রম বন্ধে দরকার সমন্বিত উদ্যোগ। বিভিন্ন এনজিও আছে, তাদের একটা সরকারি এবং বেসরকারি একটা সমন্বিত উদ্যোগ এবং প্রচেষ্টার মাধ্যমে তাদের সেখান থেকে নিয়ে এসে ব্যবস্থা করা যায়। সেক্ষেত্রে তাদের একটা ভালো জীবনযাপনের ব্যবস্থা করা যাবে। আমি মনে করি অন্য জেলার চাইতে আমার জেলাতে শিশু শ্রমের ইয়েটা কম আছে। সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার, তবে আমাদের মন্ত্রণালয়, আমাদের অধিদপ্তর এই বিষয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারি হিসেবে জেলায় 543টি কারখানা রয়েছে। কলকারখানা অধিদপ্তর বলছে শিশু শ্রম কমছে। এরই মধ্যে তারা 290 জনকে শিশু শ্রম থেকে সরিয়ে নিতে পেরেছে। তবে এখনও কলকারখানাগুলোতে অসংখ্য শিশুরা এভাবেই শ্রম দিয়ে চলেছে। মুন্সিগঞ্জের দুর্গাবাড়ি থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। নিষিদ্ধ 3 চাকার যানবাহন দাপিয়ে বেড়াচ্ছে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ অংশে। এতে মহাসড়কে ঘটছে ছোট বড় দুর্ঘটনা, ঝরছে তাজা প্রাণ। বড় যানবাহনের চালক ও মালিকদের দাবি নিষিদ্ধ যানবাহনের কারণে আতঙ্ক নিয়ে চালাতে হচ্ছে গাড়ি। ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় হাইওয়ে পুলিশ। মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য, রমজানের ছবিতে রিপোর্ট। ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ অংশে বড় যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলছে সিএনজি, অটোরিকশা সহ বিভিন্ন ছোট যানবাহন। দিনে দুপুরে হাইওয়ে পুলিশের সামনে এসব যানবাহন চললেও নির্বিকার তারা। দিন দিন মহাসড়কে ছোট যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে দুর্ঘটনা। মহাসড়কের দূরপাল্লার যানবাহনের চলাচল নির্বিঘ্ন করতে ও নিরাপদ সড়কের জন্য নিষিদ্ধ যানবাহন সহ 3 চাকার যানবাহন বন্ধের দাবি বৈধ যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের। অটো, সিএনজি এরা অনেক রাত চালাইতেছে দিনে রাইতে। আমরা রাস্তায় বাইরে ঠিকই খুব রিস্ক লয়। এখন সিএনজি, অটো রিক্সা, ব্যাটারি চালিত যতগুলো গাড়ি আছে সবগুলোই যানজটের মূল কারণ। অটো রিক্সার জন্য গাড়ি টান দিব, সামনে দেশে পাক দেয়, দুর্ঘটনা ঘটে ওদের কারণে, নাম পরে বড় গাড়ি আলাদের। মহাসড়কে 3 চাকার যানবাহনের প্রভাব ঠেকাতে মামলা দেওয়া হচ্ছে জানায় হাইওয়ে পুলিশ। জনসচেতনতা আনতে হবে মানুষের মাঝে, যেন হাইওয়েতে 3 হুইলার
না ব্যবহার হয়। আমরা প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছি। পুলিশের তথ্য মতে চলতি বছরে জেলায় ছোট বড় 30টি দুর্ঘটনায় 80 জন আহত ও 15 জন নিহত হয়েছেন। সময় সংবাদ, মানিকগঞ্জ। অন্যায্য সুবিধা নিতে এনবিআর এর কর্মকর্তারাই রাজস্ব খাতের অটোমেশন চান না বলে অভিযোগ করেছেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। বৃহস্পতিবার সিপিডির বাজেট আলোচনায় তিনি বলেন, রফতানি মন্দে 80% কারখানায় উৎপাদন কমে গেছে। এই অবস্থায় কর ন্যায্যতার বিপরীতে ব্যবসায়ীদের অন্যায় অত্যাচার করা হচ্ছে। এ সময় আলোচকরা বলেন, দিন দিন বিদেশি ঋণের সুদ পরিশোধের চাপ বাড়ার পাশাপাশি নতুন আয়কর কাঠামো মধ্যবিত্তদের উপরেও চাপ বাড়াবে। অর্থনীতি গতিশীল রাখতে এগিয়ে থাকা খাতে কর ছাড় বা অব্যাহতি তুলে ধরার পরামর্শ দেয় সিপিডি। উপবিধি 163(3) আপনারা বলছেন ওখানে 138 এবং 139 ধারার জন্য আপনারা বলেছেন যে ফাইনাল সেটেলমেন্ট থাকবে, কিন্তু এই আমার যে ইনসেন্টিভের যে ট্যাক্স এটা 112 ধারা, সেই পয়েন্টটা ওখানে ঢুকান নাই। তার মানে কি, তাহলে কি 10% থেকে 5% নামাই দিয়া এখন কি আমাকে 27.5%-এ ফেলবেন না 12%-এ ফেলবেন? আমাদের সাথে কি তাইলে এটা কি প্রতারণা করা হয় নাই? যদি তাই হয়ে থাকে, আর যদি তা না হয়ে থাকে 5% হয়ে থাকে, তাহলে আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। দেশের আর্থিক খাতে কোনো রাজনৈতিক নিয়োগ দেয়া হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার সকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে আয়োজিত সেমিনারে এই কথা বলেন তিনি। মন্ত্রী জানান, আগের সরকার 1300 উন্নয়ন প্রকল্প রেখে গেছে, যা বর্তমান সরকারের জন্য বোঝা। সব প্রকল্প যথাযথ ও কার্যকরভাবে মনিটর করা হবে বলেও জানান তিনি। বলেন, সব স্তরের মানুষকে বাজেটের আওতায় নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। জানান, সরকার কৃষি খাতকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। সারা বিশ্বে যেখানে গ্রোথের মেজর ক্যাপিটাল কামস ফ্রম ক্যাপিটাল মার্কেট, ব্যাংক ইজ এ সাপ্লিমেন্টারি সাপোর্ট অনলি, কিন্তু আমরা সেটা আমাদের দেশে ধ্বংস হয়ে গেছে। সো আমরা ক্যাপিটাল মার্কেট, আপনারা লক্ষ্য করেছেন, একটা নিউ কমিশন বাই প্রফেশনাল, কোনো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট এখানে হয় না। অ্যাকচুয়ালি আমি চিনিও না এদেরকে, কোয়াইট অনেস্টলি। আমরা যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি একজন ছাড়া আমি কাউকে চিনি না পার্সোনালি, বাট দে আর অল highly professional people experienced in capital market. মাদারীপুরের ডাসার উপজেলার বীরমোহন উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষায় বেশি নম্বর পাইয়ে দেওয়ার কথা বলে প্রাইভেট পড়তে বাধ্য করেন ওই শিক্ষক। এদিকে ঘটনা অনুসন্ধানে এরই মধ্যে 3 সদস্য তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। সাদাত আকুনের ছবিতে সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট। শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মিছিল, ছাত্রীদের যৌন হেনস্থার প্রতিবাদে দাবি উঠেছে কঠোর শাস্তির। 2022 সালের ফেব্রুয়ারিতে বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক হিসেবে মাদারীপুরের ডাসার উপজেলার বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন আজাদ হোসেন হাওলাদার। সম্প্রতি তার বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ ওঠে। শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষায় বেশি নম্বর পাইয়ে দেওয়ার কথা বলে প্রাইভেট পড়তে বাধ্য করেন আজাদ। এ সময় কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি যৌন হয়রানি করা হয়। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সে আমাকে বলে, তখন তো পেপার পড়তে হবে, পেপার না পড়লে তো আর পরীক্ষায় পাশ করতে পারবে না। চকলেট বিনিময়ের মাধ্যমে ছাত্রছাত্রীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে, তারপরে আস্তে আস্তে এক এক প্রস্তাব দিতে থাকে, এটা ওইটা, হাত ধরে, পিঠে হাত দেয়। বাবা মা জানে যে তারা না থাক, তাদের অনুপস্থিতিতে টিচার হচ্ছে তাদের আমাদের বাবা মা, তারাই যদি এরকম রক্ষক হয়ে বক্ষকের কাজ করে, তাহলে আমরা কোথায় যাব? তবে অভিযোগ সঠিক নয় বলে মুঠোফোনে দাবি করেন অভিযুক্ত শিক্ষক। অন্ধকারে সূচ খোঁজার মতন, আমি আসলে বুঝতেই পারতেছি না যে কি কারণে বা কেন, কোন দোষে হয়েছে, সেটা আমার একটু বোঝার আছে। আমি আসলে এখন কিছু বলা বা কথা বলার মানসিকতা নাই। এদিকে ঘটনা অনুসন্ধানে এরই মধ্যে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। আলোচনার ভিত্তিতে আমরা কমিটি গঠন করা হয়েছে, তদন্ত করব। তদন্ত করার বিধি মোতাবেক যেটা আসে, যদি সে দোষী হয়, সেই দোষী মোতাবেক ব্যবস্থা নেব। 7 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলেছে উপজেলা প্রশাসন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।
নিখোঁজের 2 দিন পর ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোহাম্মদ আবু সাইদ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় মঙ্গলবার রাতে নিখোঁজ হন আবু সাইদ। বৃহস্পতিবার দুপুরে দেওরা মিতালি ক্লাবের পাশে মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে জড়িত সন্দেহে একই গ্রামের তানভীর নামে এক যুবককে পুলিশে দেয় পুলিশ এলাকাবাসী। টাঙ্গাইলে কৃষক দুলাল হত্যা মামলায় 2 ভাই সহ 3 জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে জেলার বিশেষ দায়রা জজ দিলার আলো চন্দনান আদেশ দেন। 2009 সালের 9 জুলাই জমি সংক্রান্ত বিরোধের জেরে সখীপুরের কচুয়া দক্ষিণপাড়া এলাকায় দুলালকে মারধর করে আসামিরা। 13 জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুলাল। পরে মামলা হলে একই বছরের 31 আগস্ট 17 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। দীর্ঘ শুনানি শেষে আদালত আবুল কাশেম ও তার ভাই হায়দার আলী এবং মোহাম্মদ মোস্তাকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। খালাস দেওয়া হয় 11 জনকে। সীমান্ত আইন সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে রচনা, চিত্রাঙ্কন এবং ভিডিও কন্টেন্ট তৈরির প্রতিযোগিতার আয়োজন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বৃহস্পতিবার দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলা অডিটোরিয়ামে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেয় সীমান্তবর্তী 4টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সীমান্ত সুরক্ষা, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার ও মাদক প্রতিরোধ সচেতন নাগরিকের ভূমিকা তুলে ধরে শিক্ষার্থীরা। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে অংশগ্রহণকারী 4টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য 40টি ফলজ ও বনজ গাছের চারা উপহার দেয় বিজিবি। পরে সীমান্তবর্তী হতদরিদ্র দুস্থ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে বিজিবি। এতে প্রায় 5 শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। খুলনায় দুর্যোগ প্রবণ উপকূলীয় এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর যুব কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী সাইদ বিন আবদুল্লাহ। বৃহস্পতিবার কয়রা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। উপজেলা পরিষদে বৃক্ষরোপণের মাধ্যমে কার্যক্রম শুরু করেন। পরে মহারাজপুর ইউনিয়নের হায়াতখালী প্রান্তে বনায়ন পরিদর্শন ও বৃক্ষরোপণ শেষে আদিবাসী মুন্ডা সম্প্রদায় এলাকা পরিদর্শন করেন ও তাদের যাপিত জীবনের গল্প শোনেন। পরে গোবরা এলাকায় বাঘ বিধবাদের সাথে উঠান বৈঠকে যোগ দেন সাইদ বিন আবদুল্লাহ। কিশোরগঞ্জের সবজি সরবরাহ বেশি থাকায় বাজারের দাম কিছুটা কম। বিস্তারিত জানাতে সরাসরি যাচ্ছি সহকর্মী নূর মোহাম্মদের কাছে। নূর, কিশোরগঞ্জ জেলা সবজির মুকাম হিসাবে পরিচিত। এখানকার কিশোরগঞ্জ সদর, পাকুন্দিয়া, হোসেনপুর, করিমগঞ্জ সহ বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে সবজি উৎপন্ন হয় এবং এইখানকার যে বিষমুক্ত সবজি বিভিন্ন হাট বাজারে বিক্রি হয়। আমরা এখন সকাল থেকে যে হাটটিতে আছি, যে কিশোরগঞ্জ জেলা সদরের বড় বাজার সবজির হাট, এই হাটে প্রতিদিন ভোর থেকে দূর দূরান্তের মানুষ, দূর দূরান্তের লোকজন এখানে সবজি নিয়ে আসেন। আর এখানে যে বিপুল পরিমাণ সবজির সমারোহ আমরা দেখতে পাচ্ছি এখানকার যে হাটগুলোতে, যে বাজারটিতে আছে যে বড়বাজার সবজির হাট, যে পাইকারি হাট, এখানে কিশোরগঞ্জ জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলার কৃষকরা যে তাদের জমি থেকে উৎপাদিত যে বিষমুক্ত সবজি এই বাজারে বিক্রি করে থাকেন। তো সকাল থেকে ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর বেচাকেনা চলছে। এখানকার যে ক্রেতা বিক্রেতারা আছেন তারা সবজি দেখে শুনে দাম যাচাই করে সবজি কিনে নিয়ে যাচ্ছেন। আর এখানকার যারা ব্যবসায়ীরা আছেন, ক্রেতা বিক্রেতারা আছেন, যারা বলছেন যে আজকে বাজারে প্রচুর পরিমাণে যে সবজির সরবরাহ রয়েছে, তবে সরবরাহ বেশি থাকে, আজকে তুলনামূলকভাবে দাম এখানে কম বলে জানিয়েছেন যে এখানকার সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। যেখানকার যে করলা আমরা যে দেখেছি বিভিন্ন যে সবজির দাম যে দামে বিক্রি হচ্ছে, যে করলা বিক্রি হচ্ছে 20 থেকে 25 থেকে 26 টাকা কেজি, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, বেগুন 45 থেকে 50 টাকা কেজি পাইকারি দরে বিক্রি হচ্ছে। তেমনি অন্যান্য যে সবজি আছে সবগুলো সবজির দামই আজকে তুলনামূলক কম বলে জানিয়েছেন যে ব্যবসায়ীরা। বেগুন 45 থেকে 50 টাকা কেজি, পেঁপে 20 থেকে 22 টাকা কেজি, শসা বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজি, কচুর লতি যেটি আছে 20 থেকে 25 টাকা কেজি বিক্রি হচ্ছে। যা ব্যবসায়ীরা যারা ক্রেতারা আছেন তারা দূরের ক্রেতারা, পাইকাররা এখানে আসছেন এবং তাদের বিভিন্ন ট্রাক, পিকআপ, ভ্যান
সহ অন্যান্য যানবাহন করে মালামাল কিনে নিয়ে যাচ্ছেন। আর যারা কৃষকরা আছেন তারাও এখানে যে সবজি নিয়ে এসেছেন এবং দরদাম করে সবজি বিক্রি করছেন। যে ব্যবসায়ীরা যারা আছেন যারা বলছেন যে এখানে আসলে সবজি যে বিষমুক্ত সবজি এটির কদর রয়েছে সারা দেশে, যে কারণে জেলার সীমানা পেরিয়েও বিভিন্ন দেশের বিভিন্ন জেলা থেকে এই হাট থেকে সবজি নিয়ে যান এবং ঢাকার যে সবচেয়ে বড় কারওয়ান বাজারের সবজি এখান থেকে আসলে বিপুল পরিমাণ সবজি নিয়ে যায় বা পাঠানো হয়, ব্যবসায়ীরা কিনে নিয়ে যান। ব্যবসায়ীরা যেটা বলেছেন যে আজকে অন্যান্য দিনের তুলনায় সবজির দাম আসলে কম, যে কাঁকরুল 40 থেকে 45 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, টমেটো 60 থেকে 70 টাকা কেজি, কাঁকরোল বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি, তেমনি লেবু 30 থেকে 35 টাকা এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 50 থেকে 80 টাকা কেজি। ব্যবসায়ীরা যেটা বলছেন যে এখানে আসলে যে সবজির সমারোহ বেশি থাকলেও ক্রেতা কম, বিশেষ করে যে বাইরের ক্রেতারা এখানে বাইরে যারা পাইকারা আছেন তারা আসলে কম এসেছে, যে কারণে বাজার দরটা একটু পড়ে গেছে। তবে এই বাজারে এই যে সকাল ভোর থেকে যে কেনাবেচা শুরু হয়েছে এবং এই সবজি কেনাবেচা চলবে সকাল 11টা পর্যন্ত। তো কিশোরগঞ্জের বড় বাজারে যে সবচেয়ে বড় সবজির হাট থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। যুক্ত ছিলাম কিশোরগঞ্জ থেকে। মীরকাদিম মাছের হাটে ইলিশের সরবরাহ বেড়েছে। ইলিশ ছাড়া নদী নালা খাল বিলের হরেক রকম মাছেরও পসরা বসেছে। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। আষাঢ়ের দ্বিতীয় সপ্তাহে কিন্তু বাজারে বড় বড় ইলিশ উঠেছে এবং সরবরাহ বেড়ে যাওয়ার কারণে কিন্তু দাম কিছুটা কমেছে। গেল সপ্তাহের ব্যবধানে কিন্তু 100 টাকা কমেছে কেজিতে, এখন কিন্তু 2600 টাকা কেজিতে বড় ইলিশ বিক্রি হচ্ছে। আর ছোট ইলিশ যেগুলো দেখছেন আপনারা, এগুলো 900 থেকে 1500 টাকা কেজিতে। আর বড় আকারে যেসব ইলিশ আছে যেগুলোর ওজন 1 কেজির বেশি, সেগুলো কিন্তু 3000 টাকা দাম উঠেছে। এবং এই অঞ্চলে যে মিঠা পানির মাছ যেগুলো পদ্মা, মেঘনা অববাহিকা, সে এলাকায় কিন্তু এখনো মাছের আকাল রয়েছে বলে আড়তদাররা বলছেন। এবং উপকূলীয় এলাকা যেগুলো রয়েছে সেখানে কিন্তু পর্যাপ্ত ইলিশ পাওয়া যাচ্ছে। তারা বলছেন যে 30 জুন যে 8 মাসের নিষেধাজ্ঞা অতিক্রম হতে যাচ্ছে, সেই নিষেধাজ্ঞার পরেই কিন্তু বাজারে পর্যাপ্ত ইলিশ পাওয়া যাবে। এবং এই 30শে জুন পর্যন্ত যে জাটকা সংরক্ষণের জন্য যে নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো কিন্তু উঠে যাবে। আর এখানে যে মিঠা পানিতে মাছের এই ভরা বর্ষার মধ্যে আকালের ব্যাপারে তারা বলছেন যে এখনো পর্যন্ত পানির যে চাপ সেটি কিন্তু এই অববাহিকা এখনো আসেনি এবং সে কারণে কিন্তু মিঠা পানিতে মাছ তেমন প্রবেশ করতে পারছে না। এর পেছনের অনেক কারণ আছে, ডুবোচর এবং বেপরোয়াভাবে কারেন্ট জাল ব্যবহার, এবং এই নদীগুলো কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার যে কলকারখানা থেকে যে কেমিক্যালযুক্ত পানি সেগুলো কিন্তু নদীতে ফেলা হচ্ছে, যে এই ব্যাপারে যে কঠোর ব্যবস্থা সেগুলো কিন্তু নেই। এবং এই মিল ইন্ডাস্ট্রিগুলোর যে কেমিক্যালযুক্ত পানি, সেখানে কিন্তু নদীতে অন্যান্য মাছেরও আকাল রয়েছে। এবং জেলা মৎস্য অফিস যেটি বলছে যে 1 বছরে এখানে কিন্তু 800 মেট্রিক টনের মতো যে ইলিশ আরোহণ হয়েছে। এবং এই ইলিশের পাশাপাশি প্রায় 31,000 মেট্রিক টন কিন্তু সব ধরনের মাছ তারা এই অঞ্চলে উৎপাদন দেখিয়েছেন। কিন্তু এই মাছগুলোর মধ্যে কিন্তু যে মিঠা পানির মাছ সেগুলো আশা অনুরূপ নয় বলছেন। এবং এই হাটটি কিন্তু নানা কারণে বিখ্যাত, যে স্থানীয় যে মাছ আছে তার বাইরেও কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাছ আসে এবং সেই তাজা মাছ পসরা থাকার কারণে কিন্তু এই মুন্সিগঞ্জের আশপাশের জেলাগুলো থেকেও পাইকারি মাছ কিনতে আসেন। এবং সেই কারণেই কিন্তু শতাব্দী প্রাচীন এই হাটের গুরুত্ব অনেক বেশি। তবে এই হাটে কিছু চ্যালেঞ্জ তৈরি হয়েছে, সেটি হচ্ছে যে প্রাচীন যে নদী বন্দর এই মিরকাদিমের যে লং কাট, সে এলাকায় কিন্তু এই ভরা বর্ষার মধ্যে নাব্য সংকট রয়েছে এবং এই নাব্যের অভাবে কিন্তু লঞ্চ ঘাটে ভিড়তে পারছে না। সেই কারণে কিন্তু লঞ্চে করে যে দক্ষিণের মাছ এই অঞ্চলে আসে, সেই মাছ ওঠানামা করাতে তাদের চ্যালেঞ্জ তৈরি হয়েছে। অনেকটা দূরে মুন্সিগঞ্জ লং কাট থেকে অথবা নদীর মাঝখানে নৌকা ভিড়িয়ে তাদের মাছ নামাতে হচ্ছে, এতে কিন্তু খরচা বেড়ে যাচ্ছে। এই বিষয়ে কিন্তু স্থানীয় আড়তদার যারা
যারা রয়েছেন তারা বলছেন এই হাটটি বাঁচিয়ে রাখবার জন্য এবং গ্রামীণ অর্থনীতিকে সচল করবার জন্য কিন্তু এই লঙ্কারটি সচল করা অনেক বেশি জরুরি। এখান থেকে রাজধানী ঢাকা এবং দক্ষিণের মানুষজন কিন্তু এই লঙ্কার থেকে যাতায়াত করতো, সেগুলো কিন্তু এখন করতে পারছে না। এই কারণে এই এলাকায় একটু চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এর বাইরে যে প্রতিদিন এইখানে কিন্তু 43টি যে আড়ত আছে, সেই 43টি আড়ত ঘিরে কিন্তু অন্তত 3 থেকে 3,500 মানুষের রুটি রুজি হয় এবং এই হাটের যে 2 থেকে 3 ঘন্টা, সেই 2 থেকে 3 ঘন্টা কিন্তু প্রায় কোটি টাকার মাছ বিক্রি হয়। সেই অনুযায়ী যে এই হাটের রাজস্ব এবং এই এলাকায় যে গ্রামীণ অর্থনীতির একটা চালিকা শক্তি, সেটিকে ঘিরে কিন্তু প্রশাসনিক যে তৎপরতা সেটি নেই। একই সঙ্গে এই হাটে কিন্তু যেই চিংড়ি মাছ রয়েছে, অনেক চিংড়ি মাছের জেলি ব্যবহার করা হচ্ছে, অথবা এই যে শিং মাছে বাসন্তী রং, কাপড়ের রং মেশানো হচ্ছে, এইসব ব্যাপারে কিন্তু এখানে তদারকি বা মাছের দরের ক্ষেত্রে যে ভোক্তারা অভিযোগ করেন যে সিন্ডিকেট করা হচ্ছে, সেই ব্যাপারে কিন্তু যথাযথ তদারকি নেই। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে এই মীরকাদিম মাছের হাটের সবশেষ। যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ থেকে। পটুয়াখালীতে অভিযানে 7,500 পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে দুমকি উপজেলার লেবুখালী টোল প্লাজা এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় একটি বাসে তল্লাশি করলে এক যাত্রীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় 7,500 পিস ইয়াবা। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা একক প্রশ্নে 9টি শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত হবে। প্রশ্ন ফাঁসের গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালে সংশ্লিষ্টদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার বিকেলে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। প্রশ্নপত্র ফাঁস হয়ে যাবে, অর্ডার নেই, প্রশ্নপত্র ফাঁস হবে, আর আমরা বসে বসে কি চকলেট খাবো? আইন শৃঙ্খলা কি বসে থাকবে? আমরা কি বের করতে পারবো না? এই জন্য এইবার সাইবার ক্রাইম ল চেঞ্জ হচ্ছে, যেন আগামী দিনে এই দুষ্কর্মগুলো করতে না পারে। মাদারীপুরের ডাসার একটি সেতুর জন্য ভোগান্তিতে 12 গ্রামের অন্তত 40,000 মানুষ। তাদের পারাপারের জন্য একমাত্র ভরসা বাঁশের তৈরি সাঁকো। বর্ষা মৌসুমে স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে শিশু কিশোর কিংবা বৃদ্ধ সবাই পড়েন চরম দুর্ভোগে। অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে পারে বিড়ম্বনা। কৃষিপণ্য পরিবহনেও হচ্ছে ভোগান্তি। স্থানীয়দের অভিযোগ, আশ্বাসেই আটকে আছে সমাধান। যদিও গুরুতর বিবেচনায় শিগগিরই সেতু নির্মাণের কথা জানায় এলজিইডি। সাদাত আকুনের তোলা ছবিতে সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট। দল বেঁধে স্কুল কলেজে যাচ্ছে শিক্ষার্থী। খালের উপর সেতু নয়, একমাত্র ভরসা বাঁশের তৈরি সাঁকো। ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে শিশু কিশোররাও। মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশীকর চৌমোহনী এলাকার এই চিত্র দীর্ঘদিনের। এক পাশে পাকা সড়ক, অন্য পাশে কাঁচা রাস্তা, মধ্যখানে নেই খালের উপর কোনো সেতু। এলাকাবাসীর অর্থায়নে নির্মিত বাঁশের সাঁকোই একমাত্র ভরসা। প্রতিদিন এই সাঁকো দিয়ে 1 থেকে 1,500 মানুষ যাতায়াত করেন। কৃষিপণ্য পরিবহনে ভোগান্তি পোহাতে হয় চাষিদের। অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যেতে পারে চরম ভোগান্তি। যারা বাচ্চা তারা খুবই কষ্ট হয়, আর বুড়া যারা তারা তো পারেই না, মাঝে মাঝে নৌকায় করেও তাদের নিতে হয়। প্রেগনেন্ট মা তাদের কাঁধে কইরা হাসপাতালে কিংবা ওই ক্লিনিকে নেওয়া হয়। বাজারে ধান পান আনতে আমাদের খুবই কষ্ট হয়। আমরা এই বৃষ্টির জন্য দীর্ঘদিন বিভিন্ন দপ্তরে আমরা আবেদন করেছি, কিন্তু আজ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। সেতু নির্মাণে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডির। আশা করি আগামী 4-5 মাসের ভিতরে এটা বাস্তবায়ন প্রক্রিয়া যেতে পারবো। ঝুঁকিপূর্ণ এই সাঁকো দিয়ে যাতায়াত করেন পশ্চিম শশীকর, নৈয়ারবাড়ি, পিরারবাড়ি, মুসুরিয়া, বড় খালপার, কমলাপুর, রামশিল, ধামুসা, খিলোগ্রাম ও চলবল সহ 12টি গ্রামের অন্তত 40,000 মানুষ। মাদারীপুর ও গোপালগঞ্জের সীমানাবর্তী এলাকা হওয়ায় দীর্ঘদিনেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এখানে। বারবার শুধু আশ্বাসের বাণীতেই আটকে আছে সেতু নির্মাণের কার্যক্রম। তবে কি কখনোই আলোর মুখ দেখবে না এই সেতু নির্মাণ? সেটি এখন এলাকাবাসীর বড় প্রশ্ন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির পক্ষে বড় রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। দুটি আলাদা রায়ে অস্থায়ী সুরক্ষা কর্মসূচি বা টিপিএস এবং সীমান্তে আশ্রয় প্রার্থীদের প্রবেশ
সংক্রান্ত নীতিতে প্রশাসনের অবস্থান বহাল রেখেছেন আদালত। এতে 10 লাখেরও বেশি অভিবাসীর ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অনেকে এই রায়কে ডোনাল্ড ট্রাম্পের জন্য সাফল্য হিসেবে দেখলেও আদালতের ভেতরেই এ নিয়ে তীব্র মতবিরোধ দেখা গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনের দুটি নীতির পক্ষে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। 6-3 ভোটে দেয়া দুটি রায়ের একটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির পক্ষে অবস্থান করেন আদালত। বলেন, অস্থায়ী সুরক্ষা সুবিধা বা টিপিএস চালু কিংবা বাতিলের সিদ্ধান্ত সরকারের এখতিয়ার। এ বিষয়ে আদালতের হস্তক্ষেপের সুযোগ নেই। এই কর্মসূচির আওতায় হাজারো অভিবাসী যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস ও কাজ করার সুযোগ পেয়ে আসছিলেন। গণমাধ্যমের তথ্য অনুযায়ী রায়ের কারণে প্রায় 3.5 লাখ হাইতিয়ান ও 6,000 সিরীয় নাগরিকের যুক্তরাষ্ট্রে থাকার আইনি সুরক্ষা ঝুঁকির মুখে পড়তে পারে। ট্রাম্প প্রশাসন এরই মধ্যে হাইতি, সিরিয়া ও ভেনেজুয়েলা সহ 13টি দেশের টিপিএস সুবিধা বাতিলের উদ্যোগ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের পেছনে বর্ণবাদী মনোভাব কাজ করেছে বলে অভিযোগ করে আসছিলেন হাইতিয়ানরা। তবে সুপ্রিম কোর্টের সংখ্যাগরিষ্ঠ বিচারকরা সেটি গ্রহণ করেননি। আরেকটি রায়ে সীমান্তে আশ্রয় প্রার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণে ব্যবহৃত মিটারিং নীতিকে বৈধতা দিয়েছেন আদালত। এই নীতির আওতায় সীমান্তে পৌঁছানো সবাইকে সঙ্গে সঙ্গে আশ্রয়ের আবেদন করার সুযোগ দেয়া হয় না। এ রায়ের ফলে অনেক অভিবাসীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে প্রবেশের আগেই ফিরিয়ে দেওয়ার সুযোগ থাকবে। ট্রাম্পের প্রথম মেয়াদে চালু হওয়া এই নীতি পরে বাতিল করেছিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তবে রায়ের বিরোধিতা করেছেন উদারপন্থী বিচারকরা। বিচারপতি সোনিয়া সোটোমায়ের সতর্ক করে বলেছেন, এর ফলে আরও মানুষ ঝুঁকিপূর্ণ পথে সীমান্ত অতিক্রমের চেষ্টা করতে পারে। অভিবাসী অধিকার সংগঠনগুলোর আশঙ্কা, টিপিএস সুবিধা হারালে শুধু অভিবাসীরাই নয়, যুক্তরাষ্ট্রের শ্রমবাজার ও অর্থনীতিও চাপের মুখে পড়বে। নাসরিন রুমি, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিশ্বকাপে অঘটন, জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, কুরাসাওকে হারিয়ে রাউন্ড অফ 32-তে আইভরি কোস্ট, মুখোমুখি তিউনিসিয়া, নেদারল্যান্ডস ও জাপান, সুইডেন। চীনের গ্রেট হলে তারেক রহমানকে রাজকীয় সংবর্ধনার, প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠকে 13টি সমঝোতা সই, বেইজিংয়ে বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা বাংলাদেশের। পবিত্র আশুরা আজ, কারাবালার মর্মান্তিক ঘটনা স্মরণে পুরান ঢাকার হোসাইনি দালান সহ বিভিন্ন জায়গায় মাতম। সকালে তাজিয়া মিছিলের প্রস্তুতি, আয়োজন ঘিরে কড়া নিরাপত্তা। রাজধানীর পূর্ব কাজীপাড়ায় 1 সপ্তাহ ধরে পানির জন্য হাহাকার, বাসিন্দাদের দুর্ভোগ, লাইনে কারিগরি ত্রুটি বলছে ওয়াসা, সংকট বাড়িয়েছে অবৈধ বাণিজ্যের চক্র। এবং বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালুর ঘোষণায় কলকাতার হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ীদের স্বস্তি, লোকসানের মুখে পড়া ব্যবসা ঘুরে দাঁড়ানোর আশা, ফের চাঙ্গা হবে অর্থনীতি। এই ছিল ভোরের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন, দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর সকালের সময় নিয়ে সঙ্গে থাকবেন মিসবাউল আলিফ। ধন্যবাদ সাবরিনা। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।